শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে না? ওকে। জি, ওয়ালাইকুম সালাম। দেখেন, আজকে আজকে আমরা টাইম ডিস্টেন্স স্পিডের শেষ ক্লাসটা করব, লাস্ট ক্লাস আজকে আমাদের। এক নম্বর প্রশ্নটা দেখেন। এক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে শামস স্টার্টস ফ্রম এ অ্যাট 10 AM টুয়ার্ডস বি at 100 kilometer per hour. Mohtasim starts from A at 10 am towards B at 120 kilometer per hour. Mohtasim reached B 10 minutes before Shams. Calculate the distance between and B. দেখেন, সহজ ম্যাথ, এই টাইপের ম্যাথ আমরা করে আসছি। এখানে বলা হচ্ছে যে শামস সকাল 10টার দিকে 100 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা করে, মোহতাসিম সকাল 10টা 10 মিনিটে 120 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা করে। তো মোহতাসিম কখন পৌঁছাবে বলতেছে যে শামস যখন পৌঁছায় তার 10 মিনিট আগে পৌঁছাবে। শামস যখন পৌঁছাবে তার 10 মিনিট আগে মোহতাসিম পৌঁছাবে। জিজ্ঞাসা করছে যে এ এবং বির মধ্যে দূরত্ব কত, বের করেন। ভাই, সহজ হিসাব চিন্তা করেন। আমরা যদি প্রথমে শামসের কথাটা চিন্তা করি, যে ধরে নেন যে শামস সকাল 10টায় রওনা করছে। শামস সকাল 10টায় রওনা করে সকাল 11টার দিকে পৌঁছে গেছে। তাহলে শামসের কত সময় লাগছে? আপনি বলবেন যে শামসের সময় লাগছে 60 মিনিট। আর যদি আমরা মোহতাসিমের কথা চিন্তা করি, তাহলে মোহতাসিম রওনা দিচ্ছে সকাল কয়টায়? সকাল 10টা 10 মিনিটে। শামস যখন পৌঁছাইছে তার 10 মিনিট আগে পৌঁছাবে। তাহলে মোহতাসিম কয়টায় পৌঁছাবে? আপনি বলবেন যে সকাল 10টা 50 মিনিটে পৌঁছাবে। তাহলে মোহতাসিম কত সময় ধরে ট্রাভেল করছে? আপনি বলবেন যে 40 মিনিট সময় ধরে ট্রাভেল করছে। তাহলে এ থেকে বিতে পৌঁছাইতে শামসের যদি 60 মিনিট লাগে, মোহতাসিমের কত লাগছে? 40 মিনিট। এখন আপনি বলতে পারেন যে আপনি কিভাবে এত শিওর হচ্ছেন যে শামস 10টায় রওনা দিয়ে 11টায় পৌঁছাবে আর মোহতাসিম 10টা 10-এ রওনা দিয়ে 10টা 50-এ পৌঁছাবে? দেখেন, এইটা কোনো প্রশ্নে কথা উল্লেখ নাই যে 11টায় পৌঁছাবে। আমি জাস্ট একটা অ্যাজিউম করে নিচ্ছি, আমি জাস্ট ধরে নিচ্ছি। কি হিসেবে ধরে নিচ্ছি? যে আমাকে বলেই দিছে যে শামস যখন পৌঁছাচ্ছে মোহতাসিম ঠিক তার 10 মিনিট আগে পৌঁছাচ্ছে। তো আমি জাস্ট এখানে অ্যাজিউম করতেছি যে 10টায় রওনা দিলে 11টায় পৌঁছাবে। তাহলে মোহতাসিম 10টায় 10-এ রওনা দিলে 11টার 10 মিনিট আগে অর্থাৎ 10টা 50-এ পৌঁছাবে। তাহলে এই যে দুইটা সময়, অর্থাৎ শামসের সময় আর মোহতাসিমের সময়ের পার্থক্য কত? আপনি বলবেন যে ভাইয়া 20 মিনিট। 20 মিনিট। শামসের সময় মোহতাসিমের সময়ের পার্থক্য কত? 20 মিনিট না? এখন আমরা এই ধরনের ক্যালকুলেশন করে আসছি না যে ভাই, যেহেতু শামসের গতি কম, তাহলে এই যে এ থেকে বির দূরত্ব যদি ডি কিলোমিটার হয়, তাহলে এই ডি কিলোমিটার দূরত্ব যদি সে ডি কিলোমিটার দূরত্ব 100 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে যত সময় লাগবে। আর মোহতাসিম সেম ওই ডি কিলোমিটার দূরত্ব যদি 120 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, তাহলে যত সময় লাগে। এই যে দুইটা সময়, কারণ ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম, এই যে দুইটা সময়, এই দুইটা সময়ের পার্থক্য কত বেরোইছে? এই যে 20 মিনিট বেরোইছে। অর্থাৎ দুইজনের সময়ের পার্থক্য কত? 20 মিনিট। এই 20কে আমরা
ঘন্টায় কনভার্ট করে দিতে পারি নিচে 60 দিয়ে ভাগ করে, ঠিক আছে, আর কিছুই না। তাহলে এখানে 100 আর 120-এর লসাগু কত? আপনি বলবেন যে 600। 100 600-এর ভিতরে 6 বার যাবে, 6d মাইনাস এইখানে যাবে 5 বার, 5d ইজ ইকুয়াল টু কত? 1/3, ঠিক আছে। 3 এই 600-এর ভিতরে যাবে কতবার? 200 বার। 6d থেকে 5d বাদ দিলে শুধু d পাওয়া যাবে, 200 এই পাশে চলে আসবে। তার মানে এ থেকে বির দূরত্ব কত? এই যে 200 কিলোমিটার। এ থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে 200। পরেরটাতে চলে যান 2 নম্বর। 2 নম্বরে বলা হচ্ছে যে ইন এ রেস দ্য স্পিডস অফ এ অ্যান্ড বি আর ইন দ্য রেশিও অফ 3:4. A takes 30 minutes more than B takes to reach the destination. What is the time taken by A to reach the destination in hours? বলতেছে যে একটা দৌড় প্রতিযোগিতায় এ এবং বি এই দুইজনের গতিবেগের অনুপাত কত? 3:4। বলতেছে যে এই দৌড় প্রতিযোগিতায় বির চেয়ে এর 30 মিনিট বেশি সময় লাগবে গন্তব্যে পৌঁছাতে। অর্থাৎ ডেস্টিনেশনে পৌঁছাতে বির যত সময় লাগে এর সময় লাগবে তার চেয়ে 30 মিনিট বেশি। তো জিজ্ঞাসা করছে যে গন্তব্যে পৌঁছাতে এর কতখানি সময় লাগবে, কত ঘন্টা সময় লাগবে এটা দেখান। গন্তব্যে পৌঁছাইতে এর কত ঘন্টা সময় লাগবে এটা আমাদের দেখাইতে হবে। তো ভাই সহজ হিসাব, এখানে ডিস্টেন্সটা কনস্ট্যান্ট না, এখানে কিন্তু ডিস্টেন্সটা সেম। যে দৌড় প্রতিযোগিতাটা যদি এই এক্স পয়েন্ট থেকে শুরু হয়ে এই ওয়াই পয়েন্ট পর্যন্ত হয়, তাহলে আপনি বলবেন যে এই এক্স পয়েন্ট থেকে এও দৌড়ানো শুরু করবে, আবার এক্স পয়েন্ট থেকে বিও দৌড়ানো শুরু করবে। তার মানে এ আর বি দুইজন সেম ডিস্টেন্স অতিক্রম করবে না? সেম ডিস্টেন্স অতিক্রম করবে। তার মানে এখানে ডিস্টেন্স কি হবে? কনস্ট্যান্ট। আর ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি জানি যে স্পিড আর টাইম রেশিও একে অপরের উল্টা হয়ে যায়। তো এই প্রশ্নে এই যে এ আর বি দুইজনের স্পিড রেশিও কত দেয়া আছে? 3:4 দেয়া আছে। এটা হচ্ছে গতিবেগের অনুপাত। তাহলে টাইমের অনুপাত কত হবে? জাস্ট উল্টা হবে। উল্টা কত? এই যে 4:3 হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর সময় লাগতেছে 4, বির সময় লাগতেছে 3। এখানে বির চেয়ে এ কত সময় বেশি নিচ্ছে? আপনি বলবেন যে 1 সময় বেশি নিচ্ছে। সো আমাদের এখানে যেটা 1 বেশি নিচ্ছে, প্রশ্নে বলতেছে যে 30 মিনিট বেশি নেবে। তাহলে এই 1 সমান সমান 30 বলতে পারি। 1 সমান সমান 30 হইলে এই 4 সমান সমান কত হয়ে যাবে? 120। তাহলে এই 120-কে যদি আমরা ঘন্টায় কনভার্ট করে দেই, কারণ এটা হচ্ছে 120 মিনিট, আর 120 মিনিটকে ঘন্টায় কনভার্ট করে দিলে আমরা কত পাবো? 2 ঘন্টা পাবো। তাহলে এর ডেস্টিনেশনে পৌঁছাইতে বা গন্তব্যে পৌঁছাইতে কত সময় লাগবে? 120 মিনিট বা এই যে 2 ঘন্টা। যদি আমাদেরকে বীর কথা বলতো যে বীর কত সময় লাগবে, তাহলে আমরা বলতাম যে বীর সময় লাগবে এই যে 90 মিনিট, 90 মিনিট বা 1.5 ঘন্টা। ঠিক আছে, যারটা বের করতে বলবে তারটাই বের করা যাবে। পরেরটাতে চলে যান 3 নম্বর। 3 নম্বরে কি বলা হচ্ছে যে টু ট্রেনস স্টার্ট অ্যাট দ্য সেম টাইম, এখানে টাইম হবে সেম টাইম ফ্রম টু স্টেশনস 200 কিলোমিটার অ্যাপার্ট
and going towards each other cross each other at a distance of 110 km from one of the stations, what is the ratio of their speeds? বলতেছে যে দুইটা ট্রেন একই সময়ে দুইটা স্টেশন থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করছে। তো বলতেছে যে এই দুইটা স্টেশনের দূরত্ব যদি 200 কিলোমিটার হয় এবং তাদের যখন সাক্ষাৎ হবে বা একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে তখন একটা স্টেশন থেকে দূরত্ব হবে কত? 110 কিলোমিটারের। তো জিজ্ঞাসা করছে যে তাদের গতিবেগের অনুপাত কত, তাদের গতিবেগের অনুপাত কত। তাহলে দেখেন এখানে বলেই দিছে যে সেম টাইম, টাইম সেম হলে কি হয়, টাইম সেম বা কনস্ট্যান্ট হলে কি হয়, আমরা কি বলছি যে ডিস্টেন্স আর হচ্ছে স্পিড, ডিস্টেন্স আর স্পিড এই দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। টাইম যদি সেম হয় তাহলে ডিস্টেন্স রেশিও আর স্পিড রেশিও সমান হয়ে যাবে। এখানে বলা হচ্ছে যে ধরে নেন যে এই যে দুইটা স্টেশন, একটা হচ্ছে এক্স স্টেশন আর একটা হচ্ছে ওয়াই স্টেশন, এই দুইটা স্টেশনের যে দূরত্ব, এক্স স্টেশন আর ওয়াই স্টেশনের যে দূরত্ব এটা কত? 200 কিলোমিটার। তো বলতেছে যে এখান থেকে একটা ট্রেন রওনা দিছে, বলতেছে যে এই এক্স স্টেশন থেকে একটা ট্রেন রওনা দিছে, এই ওয়াই স্টেশন থেকে একটা ট্রেন রওনা দিছে। তো এই দুইটা ট্রেনের যখন সাক্ষাৎ হবে বা একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে, তাহলে ধরে নেন যে এই জায়গাতে এসে একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে বা একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করছে। তো বলতেছে যে যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে ক্রস করবে তখন একটা স্টেশন থেকে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 110। তাহলে আমি ধরেই নিচ্ছি যে এই এক্স থেকে এই মিটিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব যদি 110 কিলোমিটার হয় তাহলে এই ওয়াই থেকে আবার এই মিটিং পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত হবে? 90 কিলোমিটার হবে। তার মানে এইটাকে যদি আমরা বি ট্রেন ধরি আর এইটাকে যদি আমরা এ ট্রেন ধরি তাহলে দুইটা ট্রেন এ আর বি একই সময়ে রওনা দিছে, একই সময়ে রওনা দিয়ে একই সময়ে এই এ ট্রেনটা এই এক্স থেকে 110 কিলোমিটার দূরে আসছে আর বি ট্রেনটা এই ওয়াই স্টেশন থেকে 90 কিলোমিটার দূরে আসছে। তার মানে এ ট্রেন যেই সময়ে 110 কিলোমিটার ট্রাভেল করছে, বি ট্রেনটা ওই একই সময়ে 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তো যেহেতু টাইম সেম তাহলে আমরা এই দুইটা ট্রেনের ডিস্টেন্সটা জানি যে একটা ট্রেন 110 অতিক্রম করলো আর একটা ট্রেন 90 অতিক্রম করলো। তাহলে এইটা যদি তাদের ডিস্টেন্স হয় তাহলে স্পিড রেশিও কত হবে? যেহেতু টাইম সেম তাহলে স্পিডও আপনার সেম হবে, 110 অনুপাত 90 হবে। তো এটাকে যদি আরেকটু ছোট করে লিখি তাহলে আমরা লিখতে পারবো কত? 11 অনুপাত 9। তার মানে এখানে দুইটা ট্রেনের যে গতিবেগের অনুপাত সেটা কত হবে? 11 অনুপাত 9 হবে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। চারে কি বলা হচ্ছে যে এ ট্রেন হোয়েন মুভস অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 75 কিলোমিটার পার আওয়ার reaches its destination on time. When its average speed becomes 50 kilometers per hour, it takes 1 more hour to reach its destination. Find the length of the journey in kilometer. বলতেছে যে একটা ট্রেন যখন 75 কিলোমিটার গতিবেগে যায় তখন সে তার গন্তব্যে সঠিক সময়ে পৌঁছায়, ঠিক আছে, ডেস্টিনেশন অন টাইম। When its average speed becomes 50 কিলোমিটার পার আওয়ার, যখন সে 50 কিলোমিটার গতিবেগে যায়, it takes 1 more hour to reach its destination. এটা 1 ঘন্টা বেশি সময় নেয় তার গন্তব্যে পৌঁছাইতে।
তো জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য জার্নি ইন কিলোমিটার, তাহলে সে কত কিলোমিটার জার্নি করছে, অর্থাৎ এখানে ডিস্টেন্সটা কত এটা বের করতে বলছে। এখানে ডিস্টেন্সটা কত এটা বের করতে বলছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ডিস্টেন্সটা হচ্ছে আমার কনস্ট্যান্ট। ডিস্টেন্সটা আমার কি হবে, কনস্ট্যান্ট হবে, কারণ সেম ডিস্টেন্স অতিক্রম করতেছে। সে সেম ডিস্টেন্স একবার 75-এ যাচ্ছে আর একবার কততে যাচ্ছে, 50-এ যাচ্ছে। তাহলে এটা হচ্ছে স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও আমরা কত বলতে পারি, টাইম রেশিও কত বলতে পারি, আপনি বলবেন যে ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট তার মানে টাইম রেশিও হবে উল্টা, অর্থাৎ 50:75 হবে। সো টাইম রেশিওকে আরেকটু ছোট করা যায়, ছোট করে 25 দিয়ে এখানে 2 বার, 25 এখানে 3 বার, ঠিক আছে। সো আমাদেরকে কি বলছে যে সে কত কিলোমিটার জার্নি করছে, ট্রাভেল করছে কত, তার মানে ডিস্টেন্স কত। সো ডিস্টেন্স মানে কি, স্পিড ইন্টু টাইম। সো এখানে স্পিড দেওয়া আছে যে স্পিড কত 75, টাইম কত বের করলেন এই যে 2, তাহলে 75 দুগুণে কত হবে, 150 হবে, অর্থাৎ সে 150 কিলোমিটার ট্রাভেল করছে। উত্তর হচ্ছে অপশনে। আপনি যদি চিন্তা করেন এই পাশেরটা ধরে চিন্তা করবেন তাও করতে পারবেন যে ভাই ডিস্টেন্স সমান সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম। সো এখানে আমার স্পিড কত, এই যে 50, এখানে আমার টাইম কত, এই যে 3, 3×50 কত, এই যে 150, তার মানে 150 হচ্ছে এই প্রশ্ন সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। And 5 নম্বরে বলা হচ্ছে যে ট্রেন কর্ণফুলি স্টার্টস ফ্রম চিটাগাং at 6 AM and reaches Dhaka at 4 PM. ট্রেন পাহাড়িকা starts from Dhaka at 7 AM and reaches Chittagong at 7:30 PM. At what time will the trains cross each other? বলতেছে যে কর্ণফুলী ট্রেন চিটাগাং থেকে সকাল 6টায় রওনা দিয়ে বিকাল 4টায় ঢাকায় পৌঁছাবে, আর পাহাড়িকা ট্রেন সকাল 7টায় ঢাকা থেকে রওনা দিয়ে চিটাগাংয়ে পৌঁছাবে কয়টায়, সন্ধ্যা 7:30-এ। তো জিজ্ঞাসা করছে যে এই দুইটা ট্রেন কখন একে অন্যকে ক্রস করবে, এই দুইটা ট্রেন কয়টার দিকে একে অন্যকে ক্রস করবে এটা আমাকে বের করতে হবে। তো ভাই সিম্পল হিসাব, এখানে খেয়াল করেন কর্ণফুলী আর হচ্ছে পাহাড়িকা। কর্ণফুলী ট্রেন 6টায় রওনা দিয়ে, সকাল 6টায় রওনা দিয়ে বিকাল 4টায় পৌঁছাইছে, তার মানে কি 10 ঘন্টা ট্রাভেল করছে, 10 ঘন্টা টাইম লাগছে। আবার এই পাহাড়িকা ট্রেন সকাল 7টায় রওনা দিয়ে 7:30-এ পৌঁছাইছে, তার মানে কত সময় লাগছে, আপনি বলবেন যে 12.5 ঘন্টা সময় লাগছে। এই যে 12.5 ঘন্টা, এইটাকে আমরা চাইলে এই যে 25/2 ঘন্টাও লিখতে পারি, ঠিক আছে, 25/2 ঘন্টা, 25/2 ঘন্টায় পৌঁছেছে। তাহলে এটা হচ্ছে টাইম রেশিও। এই টাইম রেশিওকে একটু সহজ করে নেই, 10 দুগুণ এখানে কত হবে, 20 হবে, এখানে কত হবে, এই যে 25 হবে, ঠিক আছে। টাইম রেশিওকে আরেকটু ছোট করে নেওয়া যায়, বা টাইমকে এইভাবে রেখে দিয়ে আপনার ছোটও করতে পারেন, সমস্যা নেই, এখানে চাইলে ছোট করা যায়। 2 দিয়ে ভাগ, 5 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 হবে, 5 দিয়ে ভাগ করে দিলে এখানে 5 হবে। এখানে স্পিড রেশিও তাহলে কত হবে, আপনি বলবেন যে ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, কারণ ঢাকা থেকে একটা চিটাগাংয়ে যাচ্ছে, মানে দুইটা ট্রেনে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে, তাই না। সো ডিস্টেন্সটা আমার কনস্ট্যান্ট, দুইটা ট্রেন সেম ডিস্টেন্স অতিক্রম করতেছে, তার মানে টাইম রেশিও যদি 4:5 হয় তাহলে স্পিড রেশিও কত হবে, 5:4 হবে। এখন খেয়াল করে দেখেন এখানে টোটাল ডিস্টেন্সটা কত, টোটাল ডিস্টেন্স কত একটু আগেই করাইছি। ডিস্টেন্স কত হবে, অ্যাকচুয়াল টাইমের সঙ্গে গুণ করে দিতে হবে। অ্যাকচুয়াল টাইম কর্ণফুলী লাগছে কয় ঘন্টা, 10 ঘন্টা। স্পিড কত, এই যে 5, 5×10 কত, 50। আপনি চাইলে এই পাশেরটা ধরেও করতে পারেন, যেখানে টাইম লাগছে কত, এই যে 12.5 ঘন্টা, স্পিড কত, এই যে 4, তাহলে এই যে 2 দুগুণ 4, এই যে 25 দুগুণ 50। তার মানে ধরেই নিচ্ছি যে ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব আমার 50 কিলোমিটার। ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব কত, 50 কিলোমিটার, এটা আমি ধরে নিলাম, ধরে নিলাম। এখন খেয়াল করেন এই কর্ণফুলী ট্রেনটা পাহাড়িকা ট্রেন রওনা দেওয়ার 1 ঘন্টা আগেই রওনা দিছে,
কর্ণফুলী রওনা দিছে সকাল 6টায়, পাহাড়িকা রওনা দিছে সকাল 7টায়। তার মানে এই সকাল 6টা থেকে 7টা পর্যন্ত এই 1 ঘন্টায় কর্ণফুলী ট্রেনটা কত অতিক্রম করবে? আপনি বলবেন যে ভাইয়া কর্ণফুলী ট্রেনের গতিবেগ হচ্ছে 5, তার মানে 1 ঘন্টায় কর্ণফুলী ট্রেন যাবে কত? 5 কিলোমিটার যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স যদি আমার 50 কিলোমিটার হয়, এই 50-এর মধ্যে 1 ঘন্টা তো আমার পাস চলেই গেল, তাহলে বাকি থাকলো কত? এই 45 কিলোমিটার। তার মানে এই 45 কিলোমিটার পথের কোনো একটা জায়গায়, কোনো একটা পয়েন্টে এই দুইটা ট্রেন একে অন্যকে ক্রস করবে। টোটাল ডিস্টেন্স 50, 50-এর মধ্যে সকাল 6টা থেকে 7টা এই 1 ঘন্টা সময়ে কর্ণফুলী ট্রেনটা 5 কিলোমিটার কাভার করে ফেলছে। তারপরে থাকে কত বাকি? আর 45 কিলোমিটার থাকে। তার মানে এই 45 কিলোমিটার পথের কোনো একটা পয়েন্টে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। তো যখনই সকাল 7টা বেজে গেছে তখনই আমার রিলেটিভ স্পিড শুরু হবে। রিলেটিভ স্পিড কত? আপনি বলবেন যে ভাইয়া দুইটা ট্রেনের ডিরেকশন এখানে অপোজিট, একটা চিটাগাং থেকে ঢাকায় যাচ্ছে, একটা ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে। তাহলে ডিরেকশন অপোজিট হলে রিলেটিভ স্পিড যোগ, তাহলে একটার গতি 5 আর একটার গতি 4, তার মানে রিলেটিভ স্পিড কত? 9। এখন আমার বের করা লাগবে টাইম। টাইম মানে কত? ডিস্টেন্স। ডিস্টেন্স কত? এই যে 45, আর স্পিড কত? এই যে রিলেটিভ স্পিড হচ্ছে 9। তাহলে কয় ঘন্টা পরে এরা একে অন্যকে ক্রস করবে? আপনি বলবেন যে 9 দিয়ে এই 45কে ভাগ করে দেন, তাহলেই পেয়ে যাবেন 5 ঘন্টা। দেখা যাচ্ছে যে 5 ঘন্টা পরে। কখন থেকে 5 ঘন্টা পরে? যখন থেকে রিলেটিভ স্পিড শুরু হয়েছে তখন থেকে 5 ঘন্টা পরে এই একটা ট্রেন আর একটা ট্রেনকে ক্রস করবে। তাহলে রিলেটিভ স্পিড শুরু হয়েছে সকাল 7টার দিকে, তাহলে সকাল 7টা থেকে 5 ঘন্টা পরে কয়টা বাজবে? আপনি বলবেন যে ভাইয়া বেলা 12টা বাজবে। অর্থাৎ বেলা 12টায় এই দুইটা ট্রেনের একটা আরেকটাকে অতিক্রম করবে বা ক্রস করবে। বেলা 12টা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। 6 নম্বর। 6 নম্বরে কি বলা হচ্ছে যে ইন এ সুইমিং কম্পিটিশন সাজু বিটস সজীব by 60 seconds. If the rate of Shaju's swimming is 69 meters per minute and that if Sajib is 66 meters per minute, how long has it taken for Sajib to complete the competition? বলতেছে যে একটা সাঁতার প্রতিযোগিতায় সাজু সজীবকে 60 সেকেন্ডের ব্যবধানে পরাজিত করবে বা 1 মিনিটের ব্যবধানে পরাজিত করবে। যদি সাজুর সাঁতার কাটার গতিবেগ যদি প্রতি মিনিটে 69 মিটার হয় আর সজীবের সাঁতার কাটার গতিবেগ যদি প্রতি মিনিটে 66 মিটার হয়, তাহলে হাউ লং হ্যাজ ইট টেকেন ফর সজীব টু কমপ্লিট দ্য কম্পিটিশন, তাহলে এই কম্পিটিশনটা সম্পূর্ণ করতে বা এই সাঁতার প্রতিযোগিতাটা সম্পূর্ণ করতে সজীবের কত সময় লাগবে এটা বের করতে বলছে। এই সাঁতার প্রতিযোগিতা কমপ্লিট করতে সজীবের কত সময় লাগবে এইটা বের করতে হবে। খেয়াল করে দেখেন এখানে ডিস্টেন্সটা কিন্তু কনস্ট্যান্ট বা ডিস্টেন্স সেম। তারা দুইজনেই একটা সাঁতার প্রতিযোগিতায় নামছে, তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলেই তাদের প্রতিযোগিতা শেষ হবে, তাই না? তার মানে এখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট। তাহলে খেয়াল করেন এই যে এখানে সাজু অনুপাত সজীব, তো সাজুর মানে গতিবেগ কত? 69 মিটার পার মিনিট আর সজীবের কত? 66 মিটার পার মিনিট। এটা হচ্ছে তাদের স্পিড রেশিও। তাহলে আমি যদি বলি যে টাইম রেশিওটা কত হবে, আপনি বলবেন যে যেহেতু ডিস্টেন্স কনস্ট্যান্ট তাহলে টাইম রেশিও উল্টা হবে, অর্থাৎ 66 অনুপাত 69 হবে। তো এটাকে ছোট করে লেখা যায়, 2 দিয়ে ভাগ করে দিলে কত পাওয়া যাবে?
3 দিয়ে ভাগ করে দেন, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 3/22 66 পাওয়া যাবে, 3 দিয়ে ভাগ করে দিলে এখানে 3/23 69 পাওয়া যাবে। তো প্রশ্ন বলতেছে যে এই সাজু সজীবকে 60 সেকেন্ড বা 1 মিনিটের ব্যবধানে পরাজিত করবে। সো এখানেও তো তাই করতেছে যে এই রেসটা সম্পূর্ণ করতে সাজুর সময় লাগতেছে এই যে 22 মিনিট, সজীবের সময় লাগতেছে 23 মিনিট। তার মানে সাজুর সজীবের চেয়ে 1 মিনিট কম সময় নিচ্ছে বা 1 মিনিট আগে এই রেসটা শেষ করতেছে। তাহলে এখানেও আমাদের টাইম ডিফারেন্স যেহেতু 1 মিনিট, অর্থাৎ সাজু সজীবকে 1 মিনিটের ব্যবধানে পরাজিত করে। আর প্রশ্নে জিজ্ঞাসা করছে এই কম্পিটিশনটা সম্পূর্ণ করতে সজীবের কত সময় লাগবে। সো এখানে এই যে এইটা হচ্ছে টাইম রেশিও, তো সজীবের সময় এখানে কত দেখা যাচ্ছে, 23 দেখা যাচ্ছে। তার মানে এই 23 মিনিট হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে কম্পিটিশনটা সম্পূর্ণ করতে সজীবের 23 মিনিট লাগবে। পরেরটাতে আসেন 7 নম্বর। 7 নম্বরে কি বলতেছে যে ট্রেন গ্রিন অ্যারো লিভস স্টেশন A for B every day at 7 am. On a certain day, it was delayed by 2 hours. To cover up the time, it increased its speed by 20%, but it still arrived at B station 1 hour later than the scheduled time. What is the usual duration of train's journey from station A to B? বলতেছে যে একটা ট্রেন প্রত্যেক দিন সকাল 7টায় রওনা করে এই স্টেশন থেকে বি স্টেশনে যাবে, এই জন্য সকাল 7টায় রওনা করে। তো বলতেছে যে কোনো একটা দিন এই ট্রেনটা তার গন্তব্যে পৌঁছাইতে 2 ঘন্টা বিলম্ব করে। তো বলতেছে যে এই সময়টা কাভার করার জন্য এই ট্রেন তার গতিবেগ আগের চেয়ে 20% বৃদ্ধি করছে। তো 20% বৃদ্ধি করার পরেও সে তার গন্তব্যে পৌঁছাইতে 1 ঘন্টা বিলম্ব করে। ঠিক আছে, তো আমাদের কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ইউজুয়াল ডিউরেশন অফ ট্রেনস জার্নি ফ্রম স্টেশন A to B। তাহলে ইউজুয়াল ডিউরেশন মানে এই যে এই ট্রেনটার স্টেশন A থেকে স্টেশন B তে পৌঁছাইতে আসলে কত সময় লাগে, ইউজুয়াল টাইমটা কত, ইউজুয়াল টাইমটা কত এইটা জিজ্ঞাসা করছে। অর্থাৎ আগের সময়টা কত, অর্থাৎ এই যে 2 ঘন্টা যে লেট করতেছিল তখন আসলে কত সময় লাগছে গন্তব্যে পৌঁছাইতে। A থেকে B তে পৌঁছাইতে তার 2 ঘন্টা লেট হয়েছে, কিন্তু টোটাল সময়টা কত লাগছে এইটা বের করতে হবে। সহজ হিসাব ভাই এগুলা। ঠিক আছে, দেখেন এখানে 2টা জিনিস, একটা হচ্ছে ইউজুয়াল বা স্বাভাবিক যেই মানে সময় বা গতিবেগ, আরেকটা হচ্ছে নতুন। ঠিক আছে, তো আমাকে বলতেছে যে গতিবেগ আগে যা ছিল এখন এই যে 2 ঘন্টা বিলম্ব হওয়ার কারণে আমি গতিবেগটাকে কি করছি 20% বাড়ায় দিছি। তাহলে আমরা সবাই জানি যে 20% মানে কত, এই যে 1/5। 20% বৃদ্ধি করা মানে কি 5-এর উপর 1 বেশি করা। তার মানে আগে গতিবেগটা ছিল কত 5, এখন 1 বৃদ্ধি করে গতিবেগ কত করছে 6। তাহলে এইটা হচ্ছে স্পিড রেশিও। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখানে তো ডিস্টেন্স কনস্ট্যান্ট, কারণ A থেকে B স্টেশনে যাচ্ছে, দূরত্ব তো সেম। তাহলে এইটা যদি স্পিড হয় তাহলে টাইম রেশিও কত হবে, আপনি বলবেন যে 6:5 হবে, 6:5 হবে। তো এখানে দেখেন তো এখন টাইম ডিফারেন্সটা কত, টাইম ডিফারেন্স কত, গতিবেগ যখন 5 ছিল তখন আমার টাইম লাগছে 6, গতিবেগ যখন আমি বৃদ্ধি করে 6 করছি তখন আমার টাইম লাগছে 5।
কিন্তু গতিবেগ বৃদ্ধি করার পরও ওরা বলতেছে যে আপনার গন্তব্যে পৌঁছাইতে এই যে 1 ঘন্টা বিলম্ব হবে। তাহলে এখানে এই দুইটা টাইমের পার্থক্য কত? আপনি বলবেন যে এখানে গতিবেগ বৃদ্ধি করছে তারপরেও 1 ঘন্টা বিলম্ব হয়েছে, তার মানে এখানে এই যে দুইটা সময়, ইউজুয়াল টাইম আর হচ্ছে নিউ টাইম, স্বাভাবিক যেই সময়টা লাগছে আর নতুন যেই সময়টা, এই দুইটা সময়ের পার্থক্য কত? আমাদের এখানেও এক, প্রশ্নেও আপনার পার্থক্য কত? এক। তো আমাকে বলতেছে যে ইউজুয়াল টাইম কত সেটা বের করো। তো ইউজুয়াল টাইম এখানে কত লেখা আছে? 6 আছে। তাহলে 1 সমান সমান যদি 1 হয় তাহলে এই 6 সমান সমান কত হবে? 6 ঘন্টাই হবে। তার মানে এখানে ইউজুয়াল ডিউরেশন অফ দ্য জার্নি ইজ 6 আওয়ার্স। আপনাদের এই ব্যাচের উপস্থিতি এত কম, মাত্র 3 জন 4 জন, অথচ যখন ভর্তি হবে তখন ছেলে পেলে ভাই পরীক্ষা কেন নেবেন না, মানে পরীক্ষা নিব না দেখে অনেকে ভর্তি হয় নাই, চিন্তা করতে পারেন। আমি বারবার বলছি যে ক্লাসই করবেন না, পরীক্ষা তো অনেক দূরের ব্যাপার। এখানে এখনো অনেকে নক দিয়ে যে ভাই পরীক্ষা নিচ্ছেন না, পরীক্ষা নিয়ে কি হবে, আপনি তো শিখতেইছেন না, যে পরীক্ষা নিয়ে কি করবো, ক্লাসেই উপস্থিতি নাই, পরীক্ষা নিয়ে লাভ আছে? টাকার কি অপচয়, শুধু শুধু এই এতজন মানুষ ভর্তি, শুধু শুধু অযথা। 30 জন মানুষও পরে রেকর্ড দেখে না, 30 জন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তারা রেকর্ড দেখে। পরেরটাতে চলে যান, 8 নম্বর। দেখেন 8 নম্বরে কি বলা হচ্ছে যে এ কার কাভার্ড পি পার্সেন্টেজ অফ ডিস্টেন্স ইন 20 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রিমেইনিং ডিস্টেন্স ইন 30 কিলোমিটার পার আওয়ার, হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ইন রিগার্ডস টু পি। এখানে বলা হচ্ছে একটা গাড়ি p% দূরত্ব অতিক্রম করবে 20 কিলোমিটার পার আওয়ার বেগে, আর অবশিষ্ট দূরত্ব অতিক্রম করবে 30 কিলোমিটার পার আওয়ার বেগে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড ইন রিগার্ডস টু পি, তাহলে পির সাপেক্ষে গড় গতিবেগটা কত এটা বের করেন। দেখেন আমরা গড় গতিবেগের একটা সূত্র জানি, ঠিক আছে? গড় গতিবেগের সূত্রটা কি জানি? গড় গতিবেগের সূত্রটা হচ্ছে যে টোটাল ডিস্টেন্সকে যখন আমরা টোটাল টাইম দিয়ে ভাগ করে দিব তখন আমরা গড় গতিবেগ পাবো। টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো? গড় গতিবেগ পাবো। এখন কথা হচ্ছে যে এখানে টোটাল ডিস্টেন্স কত। আপনি বলবেন যে ভাইয়া যেহেতু পার্সেন্টেজ দেখা যাচ্ছে তাহলে আমরা ধরেই নিচ্ছি যে এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 100। টোটাল ডিস্টেন্স কত? 100 ধরে নিচ্ছি, পার্সেন্টেজ থাকলে সবকিছু 100 থেকে শুরু করতে হয়, তাহলে টোটাল ডিস্টেন্সকে 100 ধরলাম। এখন আসেন টোটাল টাইম। টোটাল টাইম কত? আপনি বলবেন যে ভাইয়া এই যে 100 কিলোমিটারের এই ডিস্টেন্স, এই দুইটাকে এই 100 কিলোমিটারকে আবার দুইটা ভাগে ভাগ করছে। তো এখানে বলা হচ্ছে যে এই 100 কিলোমিটারের মধ্যে পি পার্সেন্টেজ অর্থাৎ পি কিলোমিটার পথ যাবে কততে? এই যে 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, 20 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। তাহলে 100-র মধ্যে পি যদি 20 কিলোমিটার পার আওয়ার বেগে যায় তাহলে অবশিষ্ট পথ কত থাকলো? আপনি বলবেন যে ভাই 100 মাইনাস পি কিলোমিটার, তো বলতেছে যে এই অবশিষ্ট পথটা যাবে কত? এই যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। তাহলে এইটা আপনার টাইম না? কারণ টাইম মানে কি জানি? টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 100-র মধ্যে একটা ডিস্টেন্স পি আর স্পিড কত? 20। 100-র মধ্যে একটা ডিস্টেন্স হচ্ছে 100 মাইনাস পি, টাইম স্পিড কত? এই যে 30। তার মানে এই দুইটা সময় না, এই যে p/20 আর হচ্ছে 100 মাইনাস p/30, এই দুইটা সময় তো। তাহলে এই দুইটা সময়কে যদি যোগ করে দেই তাহলে তো আমরা টোটাল টাইম কত এটা বের করতে পারবো। আপনি বলবেন যে 30 আর 20-এর লসাগু হচ্ছে 60, 20 60-এর ভিতরে 3 বার যাবে, 3-এর সাথে p গুণ করলে এই যে 3p পাওয়া যাবে, প্লাস 30 এই 60-এর ভিতরে 2 বার যাবে, 2 এই 100-এর ভিতরে গুণ করলে 200 মাইনাস 2p। তাহলে খেয়াল করেন 3p থেকে যদি 2p বাদ দেই তাহলে p প্লাস 200 ডিভাইডেড কত থাকে? 60 থাকে। তার মানে এটাই হচ্ছে আমার টোটাল টাইম।
এইটাই হচ্ছে আমার টোটাল টাইম। তাহলে এই যে টোটাল ডিস্টেন্স পাইছি 100, তাহলে টোটাল টাইমটা আমরা কত পাইলাম? আপনি বলবেন যে ভাইয়া P+200 ডিভাইডেড 60, তাহলে এই যে 60টা ওপরে গুণ হয়ে যাবে আর নিচে কত থাকবে? এই যে P+200 থাকবে। 100-র সাথে 60 গুণ করলে 6000 হবে আর নিচে কত হবে? এই যে P+200 হবে। তাহলে এই যে আপনার এভারেজ স্পিড কত? 6000 ডিভাইডেড P+200 কোথায় আছে? এই যে অপশন ডিতে আছে। 200+P আর P+200-র মধ্যে কোনো পার্থক্য নেই, জাস্ট আগে পরে লিখছে, ঠিক আছে, কোনো বিষয় না। আপনি চাইলে এখানেও সাজায় লিখতে পারেন যে ঠিক আছে আমি যদি অপশনের মতো করে সাজায় লিখি, তাহলে এই যে 6000 ডিভাইডেড এই যে 200 প্লাস হচ্ছে P। দেখেন এই 8টা পর্যন্ত, মানে এই যে 8টা ম্যাথ করলাম এগুলো হচ্ছে আইবিএতে আসা ম্যাথ, কিন্তু এরপরে যেই 12টা করব এইগুলা কিন্তু আইবি এর অ্যাডমিশন টেস্টে আসা, মানে আসেনি। পরবর্তী এই 9 থেকে 20 পর্যন্ত যে ম্যাথগুলো করব এইগুলো আইবি এর অ্যাডমিশন টেস্টে আসেনি, কারণ আইবি এর বিবিএ এবং এমবিএ এর অ্যাডমিশন টেস্টে যতগুলো প্রশ্ন আসছে, অর্থাৎ আমরা লাস্ট 3টা ক্লাসে যেই 60টা ম্যাথ করছি আর আজকের ক্লাসে যে 8টা ম্যাথ করলাম, এই 68টা ম্যাথ আমরা বিভিন্ন বই পুস্তকে পাইছি। আইবি এর বিবিএ এবং এমবিএ তে মানে যতগুলা প্রশ্ন পাওয়া গেছে বিভিন্ন বইতে ঘেটে আমরা এই 68টা ম্যাথ পাইছি। তো আমি যেহেতু বলছি যে প্রতিটা ক্লাসে 20টা করে ম্যাথ সমাধান করাবো, তাই এখানে অতিরিক্ত আমি আরো 12টা প্রশ্ন অ্যাড করছি। এইগুলা আইবি এর এমবিএ এর অ্যাডমিশন টেস্টে আসেনি, কিন্তু আইবিএ বিভিন্ন সময়ে যে পরীক্ষাগুলো নেয়, যেমন গ্যাস কোম্পানির পরীক্ষা নেয়, তারপরে ধরেন যে পল্লী বিদ্যুতের পরীক্ষা নিছে, বেসরকারি ব্যাংকের পরীক্ষা নিছে, অর্থাৎ আইবিএ কর্তৃক গৃহীত চাকরির পরীক্ষা থেকে অবশিষ্ট এই 12টা প্রশ্ন আমরা নিছি, ঠিক আছে। যেহেতু আমার প্রশ্ন নাই তো আর, 68টা প্রশ্ন পাইছি, 68টা আমি 3টা ক্লাস আজকে দিয়ে 4টা ক্লাস আমি করাই দিছি, আর তো প্রশ্ন নাই। এখন বাদ বাকি যে 12টা প্রশ্ন এগুলো আইবিএ বিভিন্ন যে পরীক্ষাগুলো নিছে চাকরির, সেই পরীক্ষাগুলো থেকে নিছি, ঠিক আছে। সেখানে ভুল বোঝার কোনো সুযোগ নাই যে ভাই এগুলো তো আইবিএতে আসেনি। এখন না আসলে আমি কি করব বলেন, মানে প্রশ্ন তো আর খুঁজে পাইতেছি না, প্রশ্ন তো আমি আর খুঁজে পাইতেছি, প্রশ্নই তারা আর করেনি, তাহলে আমি কেমনে প্রশ্ন দিব আপনাদেরকে? এই জন্য 12টা প্রশ্ন যেহেতু শর্ট থাকে, তো কম না পড়ায় একটু বেশি পড়ানোর জন্য এই 12টা প্রশ্ন ওদের বিভিন্ন যে চাকরি পরীক্ষা নেই সেখান থেকে নিছি, ঠিক আছে। এগুলা নিয়ে ইস্যু ক্রিয়েট করবেন না কখনো। দেখেন 9 নাম্বার, দেখেন 9 নম্বরে বলা হচ্ছে যে এ ম্যান ট্রাভেলড এ ডিস্টেন্স অফ 61 কিলোমিটার ইন 9 আওয়ার্স। একজন মানুষ 61 কিলোমিটারের একটা দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। হি ট্রাভেলড পার্টলি অন ফুট অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার। সে কিছু অংশ পায়ে হেঁটে যাবে 4 কিলোমিটার পার আওয়ার বেগে, অ্যান্ড পার্টলি অন বাইসাইকেল অ্যাট 9 কিলোমিটার পার আওয়ার। আর কিছু অংশ সাইকেলে যাবে 9 কিলোমিটার পার আওয়ার বেগে। হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেলড অন ফুট? তাহলে সে পায়ে হেঁটে কত দূরত্ব অতিক্রম করছে, পায়ে হেঁটে সে কত দূরত্ব অতিক্রম করছে এইটা আপনাকে বের করতে হবে। ভাই খেয়াল করেন, এইগুলা আমরা চাইলেই রুল অফ অ্যালিগেশন লাগায় 30 সেকেন্ডে সমাধান করতে পারি। আমি প্রথমে একটু মানে সো কল্ড বেসিক অ্যাপ্রোচ যেটা, ওইটা আগে একটু দেখাই, তাহলে পুরো সিনারিওটা বুঝতে সুবিধা হবে। তারপর আমরা এটাকে রুল অফ অ্যালিগেশন দেখাচ্ছি যে আপনি কিভাবে এখানে রুল অফ অ্যালিগেশন প্রয়োগ করতে পারবেন। দেখেন, এবং মজার বিষয় হচ্ছে এখানে যারা নিয়মিত ক্লাস করতেছে এরা আমার আগের ব্যাচের, যেমন শুভ ভাই ক্লাস করতেছে, আমান আহমেদ ভাই ক্লাস করতেছে, এনারা হচ্ছে আমাদের আগের 2-3টা ব্যাচে আছেন। তারা যদি ক্লাস নাও করেন আমার মনে হয় না যে এই প্রশ্নগুলো তাদের ধরতে সমস্যা হবে। মানে ম্যাক্সিমাম যারাই ক্লাস করে তারাই আমার পুরান স্টুডেন্ট, নতুনরা একদমই ক্লাস করতেছে না। আমার খুব খারাপ লাগে ক্লাস না করলে, কেন জানেন? কারণ ভর্তি হওয়ার সময় অনেকে এই মানে যত টাকাই নেই না কেন
এমনভাবে মানে বিষয়গুলো বলে যে খুব খারাপ লাগে, যে তাদের টিউশনি, তাদের বাবা অনেক কষ্ট করে টাকা পাঠাইছে, এই সেই নানা রকম কথাবার্তা বলে। বাট এই কথাবার্তা বলে ভর্তি হওয়ার পরে যখন ক্লাস করে না, তখন শুধু মনে হয় যে এখন অপচয় হচ্ছে না। বা এই যে শুধু বলে বিভিন্ন গ্রুপে আমরা কোর্স ফি একটু বেশি করলেই বা কম নিতে না চাইলেই, ঠিক আছে, কম যখন আমরা নিতে চাই না, যেমন এখানে অনেকেই নক দিচ্ছে যে ভাইয়া এখন একটু কমান, ক্লাস তো অনেকগুলা হয়ে গেছে, 1020 টাকা এখন কিভাবে দিব, অর্ধেক নেন। যখন আমরা কম দিচ্ছি না, যেমন গতকালকে একজন বলতেছে যে ভাইয়া আসলে আপনারা স্টুডেন্টের কথা চিন্তা করেন না, আপনারা ব্যবসার কথা চিন্তা করেন। মানে ওকে আমি বললাম যে অপেক্ষা করেন, এই ব্যাচে ছাড় দিব, 22টা ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে, অর্ধেক শেষ হইলে কোর্স ফি অর্ধেক হয়ে যাবে। সে বলতেছে যে আপনারা স্টুডেন্ট বান্ধব না, অন্যান্যরা খুব মানে খুব স্টুডেন্ট বান্ধব। ঠিক আছে, 3000 4000 টাকা নিচ্ছে, তারপরেও তারা স্টুডেন্ট বান্ধব। আমরা যদি 1000 নেই তাহলে স্টুডেন্ট বান্ধব না। সে অনেক কথা বললো যে ভাই আমার এই স্ট্রাগল, আমি এই করি না। আমি জানি ওরা যদি কালকে আমি ভর্তি নিতাম, ওরা যদি আজকে যদি আমি 200 টাকা দিয়েও ভর্তি নেই, ও ক্লাস করবে না। ঠিক আছে, এই যে আমাদের এত সমস্যা, এত কষ্ট করে ভর্তি, তারপরে আমরা ক্লাস কেন করি না? আমার এই জিনিসটা মাথাতেই ঢোকে না। এই যারা আজকে মানে ক্লাস করে না, মানে আজকে আমি এদেরকে ভয় দেখাবো, প্রচন্ড একটা ভয় দেখাবো। যার ক্লাস রেকর্ড আপলোড করবো না, ক্লাস আর রেকর্ড থাকবে না, দেখেন কিরকম করে এরা। কারণ যারা 3-4 জন যারাই ক্লাস করতেছেন, এরা সবাই হচ্ছে পুরাতন ব্যাচের স্টুডেন্ট। এনারা ক্লাস না করলেও কোনো সময় ম্যাথ এমনিতেই পারবে তারা। প্রশ্ন আইবিএ করলেই শুধু বলে যে আইবিএ এর স্টুডেন্ট সুবিধা, কিন্তু আপনি শিখবেন না তো আপনাকে সুবিধা কেমনে দিবে আইবিএ? দেখেন এখানে বলা হচ্ছে যে আপনার টোটাল ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার। ঠিক আছে, পুরো ডিস্টেন্সটাই হচ্ছে 61 কিলোমিটারের ডিস্টেন্স। এটা আপনি অতিক্রম করবেন কয় ঘন্টায়? 9 ঘন্টায়। তো বলতেছে যে কিছু অংশ আপনি পায়ে হেঁটে যাবেন, কিছু অংশ আপনি সাইকেল চালায় যাবেন। তাহলে আপনি পায়ে হেঁটে কত দূরত্ব কাভার করবেন এটা জিজ্ঞাসা করছে। তাহলে আপনি ধরে নেন, আপনি ধরে নেন যে ভাই এই 9 ঘন্টার মধ্যে আমি পায়ে হেঁটে আমি পায়ে হেঁটে ট্রাভেল করি, ধরে নেন যে এক্স ঘন্টা। 9 ঘন্টা তো আমি ট্রাভেল করলে 61 যাইতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে পায়ে হেঁটে আমি এক্স ঘন্টা ট্রাভেল করি। তাহলে সাইকেল চালায় আমি কত ঘন্টা ট্রাভেল করি? আপনি বলবেন যে টোটাল টাইম হচ্ছে 9, এখান থেকে এক্স ঘন্টা যদি পায়ে হেঁটি তাহলে সাইকেল চালায় হচ্ছে 9 - X ঘন্টা। এবং আমরা সবাই জানি যে ডিস্টেন্স কীভাবে বের করা লাগে। ডিস্টেন্স বের করা লাগে স্পিডের সাথে টাইমকে গুণ করে। তো এখানে পায়ে হাঁটার গতিবেগ কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে এই যে পায়ে হাঁটার গতিবেগ 4, কত ঘন্টা ট্রাভেল করছে পায়ে হেঁটে? এক্স ঘন্টা। তার মানে পায়ে হেঁটে টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে কত? 4x। এইটার সাথে যদি আমি যোগ করে দিই সাইকেল চালানোটা, সাইকেল চালাইছে 9 কিলোমিটার/আওয়ার বেগে, সময় কত? এই যে 9 - X ঘন্টা। তাহলে এই যে পায়ে হেঁটে এত দূরত্ব অতিক্রম করলো, সাইকেল চালায় এত দূরত্ব অতিক্রম করলো, তাহলে টোটাল কত ডিস্টেন্স কাভার করলো? এই যে 61 কাভার করলো। তাহলে এখানে কত হচ্ছে? 4x প্লাস 9 কত? 81 না? 9 হচ্ছে 81 মাইনাস 9x ইজ ইকুয়াল টু কত? 61। 81 থেকে 61 বাদ দিলে 20, 9x থেকে 4x বাদ দিলে এই যে 5x, তাহলে x এর মান কত? এই যে 4 হবে। তো জিজ্ঞাসা করছে যে পায়ে হেঁটে আপনি কত দূরত্ব অতিক্রম করেন। তো পায়ে হেঁটে আমি কত দূরত্ব অতিক্রম করছি? এই 4x না? তাহলে x এর মান যদি 4 হয়, তাহলে এই যে 4x এর মান কত হবে? 4 গুণন 4 ইজ ইকুয়াল টু 16 কিলোমিটার হবে না? যে পায়ে হেঁটে আমি 16 কিলোমিটার পথ কাভার করছি। বোঝা গেছে? চাকরির পরীক্ষাগুলো এখন এমনিতেই সহজ লাগবে। তাহলে পায়ে হেঁটে আমি যাই কত? 16। আপনি চাইলে এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে করতে গেলেও যে খুব আহামরি সময় লাগবে তা না, খুব কম সময় লাগবে। তো দেখেন এই প্রশ্নটাই চাইলে আমরা রুল অফ অ্যালিগেশন লাগাইতে পারি এই প্রশ্নে। দেখেন রুল অফ অ্যালিগেশনে লাগাইলে পরিস্থিতিটা কি হবে? আপনি বলবেন যে পায়ে হেঁটে আমি কত ঘন্টা ট্রাভেল করি, এইটা তো আমার জানা নাই। দেখেন এখানে আমরা কি ধরে নিছি কি?
যে পায়ে হেঁটে আমি এত ঘন্টা ট্রাভেল করি, সাইকেল চালায় আমি এত ঘন্টা ট্রাভেল করি, তাই না? তার মানে এখানে পায়ে হেঁটে আমি কত ঘন্টা ট্রাভেল করি এটা আমি জানি না, তার মানে পায়ে হাঁটার সময় আর হচ্ছে সাইকেল চালানোর সময়, এই দুইটা সময় আমি জানি না। ওকে ফাইন। এখন বলতেছে যে পায়ে হেঁটে আপনি যান কত, 4 কিলোমিটার/আওয়ার বেগে যান। সাইকেল চালায় আপনি কত যান, 9 কিলোমিটার/আওয়ার বেগে যান। আর যদি আমরা গড় হিসাব করি যে গড়ে আপনি কত গতিবেগে যান, আপনি বলবেন যে ভাই এখানে স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে আপনার 61, আর টাইম কত লাগছে, এই যে 9 ঘন্টা টাইম লাগছে। ঠিক আছে, তাহলে গড়ে আমি কত কিলোমিটার/আওয়ার বেগে যাই এটা বের করতে গেলে এই টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। এখন বলবেন যে ভাই এখন কি উপায়, এখানে তো ফ্র্যাকশন আসলো, উপায় আছে, ফ্র্যাকশন তুলে দেন। ফ্র্যাকশন কিভাবে উঠবে, এখানে এইটার সাথে 9 গুণ করে দেন, এইটার সাথে 9 গুণ করে দিলে এইটার সাথেও 9 গুণ করা লাগবে, এইটার সাথেও 9 গুণ করা লাগবে। তো 9 গুণ করে দিলে এই 9-এর সাথে এই 9 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে ফ্র্যাকশন উঠে গেল। তাহলে এখানে দেখেন 4 নং কত হয়ে যায়, 36 হয়ে যায়। এখানে কত, 9 9 81 হয়ে যায়। আর মাঝখানে কত, মাঝখানে কত থাকবে, আপনি বলবেন যে মাঝখানে এখন শুধু 61 আছে, 61 আছে। এখন যদি আমরা অ্যালিগেশনটা প্রয়োগ করি তাহলে 81 থেকে 61 বাদ দিলে এই যে 20 পাবো, আবার 61 থেকে 36 বাদ দিলে কত পাবো, 61 থেকে 36 বাদ দিলে কত পাওয়া যাবে, 4 নং 36 না 35-এর 25 পাওয়া যাবে। 61 বিয়োগ হচ্ছে 36, 25 পাওয়া যাবে, 25 পাওয়া যাবে। তাহলে এই যে 25, আমরা যদি এদেরকে একটু ছোট করি, 5 এখানে 4 বার, 5 এখানে 5 বার, তাহলে আপনি বলবেন যে ভাই 4:5 আসলো। এইটা কিসের অনুপাত বের হইলো, এইটা হচ্ছে এই যে পায়ে হাঁটার সময়, যে পায়ে হেঁটে আপনি কতক্ষণ ট্রাভেল করছেন আর সাইকেল চালায়া আপনি কতক্ষণ ট্রাভেল করছেন এটা বের হইছে। অর্থাৎ এই যে পায়ে হাঁটার সময় হচ্ছে আপনার 4 ঘন্টা, সাইকেল চালাইছেন আপনি 5 ঘন্টা, এই দুইটা মিলেই তো বলতেছে যে টোটাল আপনার সময় লাগছে 9 ঘন্টা। তো জিজ্ঞাসা করছে যে পায়ে হেঁটে আপনি কত ডিস্টেন্স অতিক্রম করছেন। সো ডিস্টেন্স মানে কি, স্পিড ইনটু টাইম। স্পিড কত, পায়ে হাঁটার গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, পায়ে হাঁটছেন কতক্ষণ, এই যে 4 ঘন্টা, তাহলে পায়ে আপনি কত দূরত্ব অতিক্রম করছেন, এই যে 4 4-এ 16 কিলোমিটার, এই 16 হচ্ছে। সো অ্যালিগেশন এইভাবে করা যায়। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10 নম্বরে কি বলা হচ্ছে যে জামাল covered a distance of 340 miles between city A and city B taking a total of 5 hours। বলতেছে যে জামাল 340 মাইল পথ ট্রাভেল করবে 5 ঘন্টায়। If the part of the distance was covered at a speed of 60 miles per hour and the এখানে রিমেইনিং ব্যালেন্স অফ 80 মাইলস, এখানে বুঝলাম না, এখানে ব্যালেন্স মনে হয় মানে অবশিষ্ট পথ বুঝাইছে, ঠিক আছে, আচ্ছা ধরে নিলাম যে অ্যান্ড দ্য ব্যালেন্স অফ 80 মাইলস পার আওয়ার স্পিড, আর অবশিষ্ট পথটা সে 80 মাইল পার আওয়ার বেগে যায়। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি আওয়ার্স ডিড হি ট্রাভেল অ্যাট 60 মাইলস পার আওয়ার, তাহলে সে 60 মাইল পার আওয়ার বেগে কত ঘন্টা ট্রাভেল করে, 60 মাইল পার আওয়ার বেগে কত ঘন্টা ট্রাভেল করবে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা আগের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে? কিছুক্ষণ আগে যে 9 নম্বর প্রশ্ন সমাধান করলাম, এই 9 নম্বর প্রশ্ন আর 10 নম্বর প্রশ্নের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে? ওখানে শুধু আমাদেরকে ডিস্টেন্স জিজ্ঞাসা করছে, টাইম বের করতে হয়েছে। আর এখানে ডিস্টেন্স জিজ্ঞাসা না করে সরাসরি টাইম জিজ্ঞাসা করছে যে 60 মাইল পার আওয়ার বেগে আমি কত ঘন্টা ট্রাভেল করি। ওই প্রশ্নটাও তিতাস গ্যাস কোম্পানিতে আসছে, এই প্রশ্নটাও তিতাসেই দিছে, একই প্রশ্ন দেয়নি।
সেম প্রশ্ন, একবার ওইটা একবার এইটা। সো এখানেও কিন্তু আমি চাইলে রুল অফ অ্যালিগেশন আরামসে প্রয়োগ করতে পারি। সো আপনি বলবেন যে আমি ধরেই নিচ্ছি যে 60 মাইল পার আওয়ার বেগে আমি এক্স ঘন্টা ট্রাভেল করি, আর এই যে ওয়াই আমি 80 মাইল না অবশিষ্ট পথ 80 মাইল পার আওয়ার বেগে আমি ওয়াই ঘন্টা ট্রাভেল করি, তাহলে গড়ে আমি কত ঘন্টা ট্রাভেল করছি, গড়ে কত ঘন্টা ট্রাভেল করছি মানে কত মাইল পার আওয়ার বেগে ট্রাভেল করছি। আপনি বলবেন যে সেটা বের করা খুবই ইজি, কারণ এখানে আপনার টোটাল ডিস্টেন্স দেওয়া আছে 340 আর টোটাল টাইম দেওয়া আছে কত 5, তাহলে আপনার গড় গতিবেগ কত হবে 68 হবে। তাহলে গড়ে আমি 68 মাইল পার আওয়ার বেগে ট্রাভেল করছি। তাহলে এখান থেকে যদি আমরা অ্যালিগেশন করি 80 থেকে 68 বাদ দিলে কত পাওয়া যাবে 12 পাওয়া যাবে, 68 থেকে 60 বাদ দিলে কত পাওয়া যাবে 8 পাওয়া যাবে, 4 দিয়ে ভাগ করলে 3, 4 দিয়ে ভাগ করলে 2। তাহলে এই যে আমরা ধরলাম যে 60 মাইল পার আওয়ার বেগে এক্স ঘন্টা ট্রাভেল করছি, এই এক্স এর মান কত বের হয়েছে 3, আর 80 মাইল পার আওয়ার বেগে ওয়াই ঘন্টা ট্রাভেল করছি, এই ওয়াই এর ভ্যালু কত বের হয়েছে 2। তো প্রশ্ন জিজ্ঞাসা করছে যে 60 মাইল পার আওয়ার বেগে আপনি কত ঘন্টা ট্রাভেল করছেন সেটা বের করেন। এই যে 3 ঘন্টা ট্রাভেল করছি, এই যে 3 উত্তর। পরেরটাতে চলে যান, 11 নম্বর দেখুন। 11 নম্বরে কি বলা হচ্ছে যে জসিম অ্যান্ড ইমরান স্টার্ট ওয়াকিং ফ্রম এ টু বি অ্যাট 5 and 3 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। বলতেছে যে জসিম আর ইমরান এ থেকে বিতে যাবে 5 এবং 3 কিলোমিটার পার আওয়ার বেগে। তো বলতেছে যে জসিম রিচেস বি অ্যান্ড স্টার্টস ব্যাক ফর এ। জসিম বিতে পৌঁছানোর পরে আবার এর দিকে যাত্রা শুরু করবে। হাউ ফার ফ্রম বি, বি থেকে কত দূরে উইল হি মিট ইমরান ইফ দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 32 কিলোমিটার। বলতেছে যে বি থেকে কত দূরে ইমরানের সাথে তার সাক্ষাৎ হবে যদি এ এবং বি এই দুইটা পয়েন্টের দূরত্ব 32 কিলোমিটার হয়। করাচ্ছি রে, রোদই তো ওঠেনি রে, ওদিকে পরে রওনা দিব না। আচ্ছা আসেন। তো এখানে বলা হচ্ছে যে তাহলে এই যে বি থেকে কত দূরত্বে, পয়েন্ট বি থেকে কত দূরে এই জসিমের সাথে ইমরানের সাক্ষাৎ হবে এটা আমাদের বের করতে হবে। পয়েন্ট বি থেকে কত দূরে জসিমের সাথে ইমরানের সাক্ষাৎ হবে এটা বের করা। দেখেন সহজ জিনিস, এগুলো মুখে মুখে করতে পারবেন। আমি প্রথমে ওই এক্স ধরে আপনাদেরকে দেখাচ্ছি, বাট এক্স ধরার চেয়ে মুখে মুখে এটা এমনিতেই হয়ে যাবে, জাস্ট সিনারিওটা শুধু চিন্তা করবেন। দেখেন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ধরে নেন যে এটা হচ্ছে আপনার এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এই এ থেকে বির দূরত্ব প্রশ্নে বলে দিছে যে 32 কিলোমিটার, ঠিক আছে। ধরে নেন যে এই যে সি পয়েন্ট, এখানে এই দুইজনের সাক্ষাৎ হবে, এই সি পয়েন্টে এই দুইটা মানুষের সাক্ষাৎ হবে জসিম আর ইমরানের। তো এখানে বলা হচ্ছে যে ভাই এখান থেকে জসিম রওনা দিবে, আবার ইমরানও রওনা দিবে। তো জসিমের গতি হচ্ছে ঘন্টায় 5 আর ইমরানের গতি হচ্ছে ঘন্টায় কত 3 কিলোমিটার পার আওয়ার। তো স্বাভাবিকভাবেই জসিম ইমরানের চেয়ে আগে পৌঁছাবে। তো এখানে তাই বলতেছে যে জসিম এই এ পয়েন্ট থেকে রওনা দিয়ে বি পয়েন্টে পৌঁছাবে, পৌঁছানোর পরে জসিম আবার কি করবে, এই বি থেকে যখন এর দিকে আসবে
তখন এই সি পয়েন্টে ইমরানের সাথে সাক্ষাৎ হবে, ইমরানের সাথে সাক্ষাৎ হবে। অর্থাৎ জসিম যখন এ থেকে বিতে যাবে, যাওয়ার পরে আবার বি থেকে সিতে যখন আসবে, তখন ইমরান শুধুমাত্র এ থেকে এই সি পয়েন্টে যাবে। তো গেলে তাদের সাক্ষাৎ হবে। তো জিজ্ঞাসা করছে যে এই বি পয়েন্ট থেকে এই সি পয়েন্টের দূরত্বটা কত, বি পয়েন্ট থেকে কত দূরে, অর্থাৎ এই যে সি পয়েন্টে তাদের যে সাক্ষাৎ হয়েছে, এই বি থেকে সি পয়েন্টের দূরত্বটা কত, এটা আমাকে বের করতে হবে। সো আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন তো একটাবার ভাই, যেখানে জসিম কত পথ অতিক্রম করছে। আপনি বলবেন যে জসিম প্রথমে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, তাহলে এ থেকে বির দূরত্ব কত, 32 দেওয়া আছে, তার মানে জসিম 32 অতিক্রম করে। তারপরে আবার জসিম কি করছে, এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে আসে। তো বি থেকে সি পয়েন্টের দূরত্ব কত আমরা তো জানি না, তো আপনি ধরে নেন যে বি থেকে সি পয়েন্টের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার। তার মানে জসিম টোটাল কত ডিস্টেন্স কভার করবে, আপনি বলবেন যে প্রথমে 32, তারপরে হচ্ছে এক্স কভার করবে। তার মানে জসিমের দূরত্ব কত, 32 প্লাস এক্স। এরপর আসেন ইমরান। ইমরানের কথা যদি বলি যে ইমরান কত ডিস্টেন্স অতিক্রম করবে, আপনি বলবেন যে ভাইয়া ইমরান এই এ পয়েন্ট থেকে শুধুমাত্র এই সি পয়েন্ট এই দূরত্বটাই আসবে। তাহলে আপনি বলবেন যে ভাইয়া তাহলে এ থেকে বি পয়েন্টের দূরত্ব যদি 32 হয়, এ থেকে বির দূরত্ব 32, তার ভিতরে ইমরান এখনো এই যে সি থেকে বিতে যায়নি, অর্থাৎ এক্স কিলোমিটার যায়নি, তাহলে 32 থেকে এক্স কিলোমিটার কম দূরত্ব ইমরান কভার করছে। তাহলে ইমরানের দূরত্বটা কত হবে, ইমরান কত দূর ট্রাভেল করবে, আপনি বলবেন যে 32 থেকে এক্স কম, অর্থাৎ 32 মাইনাস এক্স কিলোমিটার ট্রাভেল করবে। এখন খেয়াল করেন এই দুইটা মানুষ ইমরান আর জসিম একই সময়ে তো যাত্রা শুরু করছে, তাই না? অর্থাৎ ইমরানও যদি সকাল 7টায় রওনা দেয়, জসিমও সকাল 7টায় রওনা দিছে, তার মানে যত সময়ে জসিম 32 প্লাস এক্স কিলোমিটার পথ ট্রাভেল করছে, ঠিক তত সময়ে ইমরান 32 মাইনাস এক্স কিলোমিটার পথ ট্রাভেল করছে, তাই না? তাহলে এখানে দুইজনের সময় কি সমান, অর্থাৎ জসিমের সময় আর হচ্ছে ইমরানের সময়, এই দুইটা সময় কি সমান। তাহলে সময় কিভাবে বের করতে হয়, সময় বের করার সূত্র কি, সময় বের করার সূত্র হচ্ছে ডিস্টেন্সকে আমরা স্পিড দিয়ে ভাগ করে দেই। তাহলে জসিম কত দূরত্ব কভার করছে, আপনি বলবেন জসিমের দূরত্ব হচ্ছে 32 প্লাস এক্স। জসিমের গতিবেগ কত, আপনি বলবেন যে জসিমের গতিবেগ হচ্ছে 5, তাহলে এই যে গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে জসিমের সময় পাইলাম। এবার আসেন ইমরান। ইমরানের সময় কত, আপনি বলবেন যে ইমরানের দূরত্ব হচ্ছে বা ডিস্টেন্স হচ্ছে এই যে 32 মাইনাস এক্স, ইমরানের গতিবেগ কত, এই যে 3। তাহলে দেখেন জসিমের সময় আর ইমরানের সময় সেম হয়েছে কিনা, আপনি বলবেন যে হ্যাঁ সেম হয়েছে। এখন আপনি ক্যালকুলেশন করেন না ভাই, এখন ক্যালকুলেশন করলেই তো উত্তর চলে আসে। দেখেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে এখানে কত পাবো, 5 32-এ 160 মাইনাস 5x ইজ ইকুয়াল টু 3 32-এ 96 প্লাস হচ্ছে 3x। তাহলে 5x আর 3x মিলে হচ্ছে 8x। 160 থেকে 96 বাদ দিলে এইদিকে 4 ওইদিকে 7 মানে হচ্ছে 64। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 8। তো প্রশ্ন আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করছে যে বি থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হয়। তো আমরা তো ধরেই নিছি যে এই বি পয়েন্ট থেকে এক্স কিলোমিটার দূরে তাদের সাক্ষাৎ হবে। তো এক্স এর ভ্যালু কত বেরিয়েছে, এখানে 8 বের হয়েছে না, 8 বের হয়েছে, যে এক্স থেকে বি পয়েন্ট থেকে 8 কিলোমিটার দূরে এই জসিম আর ইমরানের সাক্ষাৎ হবে। সো সঠিক উত্তর হচ্ছে এখানে 8। বোঝা গেছে? তো এই বিষয়গুলো আমরা এমনিতেই মুখে মুখে সলভ করে দিতে পারবো, মুখে মুখে সলভ করে দিতে পারবো। কিভাবে চিন্তা করলে দেখেন, এই চিন্তাটাই করব, শুধু এইভাবে চিন্তাটা করতে হবে যে ভাই এখানে প্রথমে জসিম এই এ থেকে বি পর্যন্ত ট্রাভেল করবে। তো এ থেকে বির দূরত্ব কত, 32 কিলোমিটার। ওকে ফাইন। তারপরে জসিম আর ইমরান দুইজন মিলে একত্রে 32 কিলোমিটার ট্রাভেল করবে। আপনি বলবেন যে ভাই বুঝিনি, জসিম আর ইমরান কিভাবে 32 ট্রাভেল করলো, কিভাবে 32 ট্রাভেল করলো? এই যে দেখেন, ইমরান যখন এ থেকে সি পয়েন্টে গেছে, জসিম তখন বি পয়েন্ট থেকে সি পয়েন্টে গেছে। তাহলে ইমরান এ থেকে সিতে গেল, জসিম বি থেকে সিতে আসলো। তাহলে জসিম আর ইমরান দুইজন মিলে এই এ বি দূরত্ব অর্থাৎ 32 কিলোমিটার দূরত্ব কভার করলো না?
আপনি বলবেন যে হ্যাঁ 32 কিলোমিটার দূরত্ব দুইজন মিলে কভার করছে। তাহলে এখানে টোটাল তারা কত ডিস্টেন্স কভার করছে? 32 আর 32 কত? 64 কিলোমিটার। 64। এখন আপনি বলবেন যে ভাইয়া আপনি তো একটা জিনিস আমাদেরকে শিখাইছেন। কি জিনিস? যে টাইম যদি সেম হয়, টাইম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ডিস্টেন্স আর স্পিড দুইটাই সমান হয়। তাহলে এখানে তো ভাইয়া টাইম আমার কনস্ট্যান্ট, কারণ জসিম যেই সময় রওনা দিছে ইমরানও ঠিক একই সময় রওনা দিছে। তাহলে এই যে আমাদের প্রশ্নে আমাদেরকে বলে দিছে যে এখানে জসিম আর ইমরানের গতিবেগ হচ্ছে 5:3, তাহলে এইটা যদি তাদের স্পিড হয় তাহলে ডিস্টেন্স রেশিওটা কত হবে? 5:3 হবে। 5:3 হবে, কারণ টাইম সেম হলে স্পিড আর ডিস্টেন্স সমান হয়। তাহলে আপনি বলবেন যে ভাইয়া এখানে আমরা জসিম আর ইমরান এই দুইজন মিলে টোটাল কত পথ অতিক্রম করতেছে? আপনি বলবেন যে 64। জসিম আর ইমরান দুইজনে মিলে কত পথ অতিক্রম করতেছে? 64 কিলোমিটার। এখানে জসিম আর ইমরান মিলে টোটাল কত পথ অতিক্রম করতেছে? আপনি বলবেন যে 5 আর 3 8। তাহলে এই 8 আমাদের রেশিওতে যেটা প্রশ্ন অনুযায়ী সেটা কত? 64। 8 সমান সমান যদি 64 হয় তাহলে 1 সমান সমান কত হবে? 8 হবে। 1 সমান সমান 8 হইলে জসিম কত ডিস্টেন্স অতিক্রম করছে? 5। তাহলে 5 সমান সমান কত? এই যে 5 8 40, আর ইমরান কত? 3 8 24। তাহলে এখন বলবেন যে ভাইয়া বি পয়েন্ট থেকে কত দূরে সাক্ষাৎ হয়েছে? তাহলে এইটা যদি এ পয়েন্ট হয় আর এইটা যদি বি পয়েন্ট হয়, এ থেকে বির দূরত্ব যদি আমার 32 কিলোমিটার হয়, তাহলে ইমরান কত ডিস্টেন্স কভার করলো? 24। অর্থাৎ ইমরান এই এ পয়েন্ট থেকে ধরে নেন যে এই সি পয়েন্টে এসে জসিমের সাথে সাক্ষাৎ হয়েছে, তার মানে এ থেকে সির দূরত্ব কত? 24 কিলোমিটার। কারণ ইমরান ট্রাভেল করছে এ থেকে সিতে, আর ইমরান টোটাল ডিস্টেন্স অতিক্রম করে কত? 24। তার মানে এ থেকে সির দূরত্ব যদি 24 হয় তাহলে সি থেকে বির দূরত্ব চোখ বন্ধ করে স্টুডেন্ট বলে দিতে পারবে যে 8 কিলোমিটার। তার মানে বি থেকে 8 কিলোমিটার দূরে তাদের সাক্ষাৎ হবে। বোঝা গেছে বিষয়টা? বি থেকে 8 কিলোমিটার দূরে জসিম আর ইমরানের সাক্ষাৎ হবে। পরেরটাতে চলে যান। দেখেন সেম ম্যাথ, আগেরটা 11 নম্বর আর 12 নম্বর একই ম্যাথ, শুধু কথাটা ঘুরায় দিছে আর কথাগুলো বড় করে লিখছে, আর কিছুই না। এই প্রশ্নটা আপনার ওই যে শিল্প মন্ত্রণালয়ের সহকারী ব্যবস্থাপক নবম গ্রেডের পরীক্ষায় আসছিল, আইবিএ পরীক্ষা নিয়েছিল এটা। ঠিক আছে, একই ম্যাথ, আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সেম জিনিস। দেখেন এখানে আমাদের কি বলা হচ্ছে যে আরিফ স্টার্টিং ফ্রম এক্স গোস টু ওয়াই, আরিফ এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে যাবে। অ্যাট হবে এখানে অ্যাট দ্য সেম টাইম ববি স্টার্টস ফ্রম ওয়াই অ্যান্ড গোস টুয়ার্ডস এক্স, ওই একই সময়ে ববি আবার ওয়াই পয়েন্ট থেকে এক্স পয়েন্টের দিকে যাবে। ওয়ান্স আরিফ রিচেস ওয়াই, যখন আরিফ ওয়াই পয়েন্টে পৌঁছাবে হি চেঞ্জেস হিজ ডিরেকশন অ্যান্ড রিটার্নস টু এক্স, এবং ওয়াই এ পৌঁছানোর পরে সে আবার এক্স এর দিকে যাত্রা শুরু করবে। ওয়ান্স ববি রিচেস এক্স, ববি যখন এক্স এ পৌঁছাবে হি চেঞ্জেস হিজ ডিরেকশন অ্যান্ড রিটার্নস টু ওয়াই, সে আবার ওয়াই পয়েন্টের দিকে যাত্রা শুরু করবে এক্স এ পৌঁছানোর পরে। থ্রু আউট দ্য জার্নি আরিফ ট্রাভেলস 54 কিলোমিটার অ্যান্ড ববি ট্রাভেলস 72 কিলোমিটার পার আওয়ার। বলতেছে যে এই পুরো জার্নিতে আরিফের গতিবেগ হচ্ছে 54 আর ববির গতিবেগ হবে কত? 72। বাই দ্য টাইম দে মিট ফর দ্য সেকেন্ড টাইম, দ্বিতীয়বার যখন তাদের সাক্ষাৎ হবে, ববি কাভার্স 36 কিলোমিটার মোর দেন আরিফ, ববি আরিফের চেয়ে 36 কিলোমিটার বেশি ট্রাভেল করবে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স এবং ওয়াই এর দূরত্ব কত এটা বের করেন। এক্স এবং ওয়াই এর দূরত্ব কত এটা বের করেন। তাহলে খেয়াল করেন, সহজ হিসাব ভাই,
এখানে আমাকে বলেই দিছে যে অ্যাট দ্য সেম টাইম, তার মানে এখানে কি টাইম আমার সেম বা টাইম আমার কি হবে কনস্ট্যান্ট হবে। তো খুব ভালো কথা। তাহলে এখানে দুইজন মানুষ, আরিফ আর হচ্ছে ববি। আরিফের গতিবেগ কত? এই যে বলতেছে 54, আর ববির গতিবেগ কত বলতেছে এই যে 72, তাই না? তাহলে খেয়াল করেন, আমরা কিছুক্ষণ আগেই বলছি যে টাইম যদি সেম হয় বা টাইম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এইটা যেমন তাদের স্পিডের অনুপাত, ডিস্টেন্সের অনুপাত এইটাই হবে, অর্থাৎ 54:72 হয়ে যাবে। তো আমরা এটাকে একটু ছোট করে লিখি, 18 দিয়ে ভাগ করলে 3, 18 দিয়ে ভাগ করলে 4। তার মানে এই আরিফ কত ডিস্টেন্স কভার করছে? 3। ববি কত ডিস্টেন্স কভার করছে? 4। প্রশ্ন বলতেছে যে যখন তাদের দ্বিতীয়বার সাক্ষাৎ হবে তখন দেখা গেল যে ববি আরিফের চেয়ে 36 কিলোমিটার বেশি ট্রাভেল করছে। ববি আরিফের চেয়ে 36 কিলোমিটার বেশি ট্রাভেল করছে। তাহলে আমাদের এই প্রশ্ন স্ক্রিনে আরিফের চেয়ে ববি কত কিলোমিটার বেশি ট্রাভেল করলো? আপনি বলবেন যে আরিফ করছে 3, ববি করছে 4। তাহলে আমাদের বোর্ডে যেটা 1 বেশি ট্রাভেল করতেছে, প্রশ্নে বলতেছে যে 36 বেশি ট্রাভেল করছে। তাহলে 1 সমান সমান 36 হলে 3 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 3 36 108, আর এই 4 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 4 36 144। তার মানে আরিফ মোট দূরত্ব অতিক্রম করছে 108 কিলোমিটার, ববি মোট দূরত্ব অতিক্রম করছে 144 কিলোমিটার। এখন আসেন সিনারিওটা বোঝার চেষ্টা করেন, যে আমি ধরেই নিচ্ছি যে এই এক্স পয়েন্ট থেকে এই যে ওয়াই পয়েন্ট, এইটার দূরত্বকে আমি ডি কিলোমিটার ধরে নিচ্ছি। এটার দূরত্বকে আমি কত ধরলাম? ডি কিলোমিটার ধরলাম। তাহলে এই এক্স পয়েন্ট থেকে আরিফ রওনা করবে, আর এই ওয়াই পয়েন্ট থেকে ববি রওনা করবে। তো প্রশ্নে কি বলতেছে বোঝেন। প্রশ্নে বলা হচ্ছে যে আরিফের কথা, যে আরিফ এই এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে পৌঁছাবে। তাহলে আরিফ কত দূরত্ব অতিক্রম করবে? এক্স থেকে ওয়াই এ যাবে। তার মানে আরিফ একবার ডি কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তারপরে দেখেন ববির কথা কি বলা হচ্ছে। ববিও সেম কাজ করবে, যে ববি এই ওয়াই পয়েন্ট থেকে এই এক্স পয়েন্টে যাবে। তার মানে ববিও কত ডিস্টেন্স অতিক্রম করবে? আপনি বলবেন যে ভাইয়া ববি একা একাই ডি কিলোমিটার অতিক্রম করবে। তারপরে যখন এই আরিফ এক্স থেকে ওয়াই গেল, আবার ববি ওয়াই থেকে এক্স তে গেল, যাওয়ার পরে এই আরিফ আবার কি করবে? এই ওয়াই পয়েন্ট থেকে এক্স এর দিকে রওনা করবে। ববি আবার কি করবে? এই এক্স পয়েন্ট থেকে ওয়াই এর দিকে রওনা করবে। রওনা করে এই যে পথিমধ্যে এই জায়গাটাতে তাদের দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হবে। আরিফ কি করবে? এক্স থেকে ওয়াই পৌঁছাবে, পৌঁছানোর পরে ওয়াই থেকে এক্স এর দিকে রওনা করবে। ববিও সেম কাজ করবে, ববি ওয়াই থেকে এক্স এ পৌঁছাবে, পৌঁছানোর পরে আবার ওয়াই এর দিকে যাত্রা করবে। তো এই যে যখন যাত্রা করবে তখন ধরে নিচ্ছে যে এই সি পয়েন্টে এই আরিফ আর ববি এই দুইজনের দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ হবে। তার মানে আমরা বলতে পারি যে দ্বিতীয়বার আরিফ এবং ববি এই দুইজন মিলে একত্রে আবার এই ডি কিলোমিটার পথ কভার করবে, ডি কিলোমিটার পথ কভার করবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরিফ এবং ববি এই দুইজনে একত্রে মোট কত ডিস্টেন্স কভার করছে? আপনি বলবেন যে 3D কিলোমিটার কভার করছে, 3D কিলোমিটার, 3D ডিস্টেন্স কভার করছে। তাহলে এখানে আমাদের যেটা 3D দেখা যাচ্ছে, এখানে রেশিওতে আমরা কত বের করে রাখছি? যে আরিফ টোটাল ডিস্টেন্স অতিক্রম করে কত? 108। ববি টোটাল ডিস্টেন্স অতিক্রম করে কত? এই যে 144। তাহলে 3D সমান সমান কত? 252। আমাকে জিজ্ঞাসা করছে এক্স থেকে ওয়াই পয়েন্টের দূরত্ব কত। আপনি তো ধরেই নিছেন যে এক্স থেকে ওয়াই পয়েন্টের দূরত্ব হচ্ছে ডি। তাহলে এই যে ডি সমান সমান কত হবে? 3, এটার ভিতরে যাবে 84 বার। তাহলে ডি সমান সমান হবে হচ্ছে 84 কিলোমিটার। অর্থাৎ এক্স থেকে ওয়াই পয়েন্টের দূরত্ব 84 কিলোমিটার। এটাই উত্তর।
পরেরটাতে চলে যান 13 নম্বর। তেরোতে কি বলা হচ্ছে যে জ্যাক ট্রাভেলড ফ্রম হোম টু অফিস অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার, দেন হি ড্রোভ ব্যাক হোম ফ্রম অফিস অ্যাট অ্যান এভারেজ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। If he spent a total of 2 hours in traveling and he took the same road each way, what is the total distance that Jack traveled? এই ধরনের প্রশ্ন আমরা সলভ করে আসছি না। যেখানে বলা হচ্ছে যে জ্যাক তার বাড়ি থেকে অফিসে যাবে 40 কিলোমিটার পার আওয়ার বেগে, আবার অফিস থেকে বাড়িতে ফিরবে 60 কিলোমিটার পার আওয়ার বেগে, এতে করে তার মোট সময় লাগবে 2 ঘন্টা। তাহলে তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত এটা বের করতে হবে। ঠিক আছে, তার বাড়ি থেকে অফিসের দূরত্ব কত এটা বের করা লাগবে। তো আমরা যদি ধরি যে বাড়ি থেকে অফিসের দূরত্ব হচ্ছে d কিলোমিটার, তাহলে যাওয়ার সময় সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, আবার এই d কিলোমিটার যখন ফেরত আসবে তখন 60 কিলোমিটার পার আওয়ার বেগে ফেরত আসবে। এতে করে সময় কত লাগবে বলতেছে যে 2 ঘন্টা। তাহলে 40 আর 60 এর লসাগু কত 120, এখানে যাবে 3 বার, 3d এখানে যাবে 2 বার, 2d এখানে কত 2, তাহলে 3d আর 2d মানে কত 5d, 5d মানে হচ্ছে 120 দুগুণ হচ্ছে 240, তাহলে d ইজ ইকুয়াল টু কত আপনি বলবেন যে 48। তাহলে তার অফিস থেকে বাড়ির দূরত্ব বা বাড়ি থেকে অফিসের দূরত্ব যেটাই বলি না কেন 48। আচ্ছা, এখানে ভুল ভুল বললাম দেখেন, এখানে উত্তরটা একটু আলাদা করে বের করতে বলছে। ওয়েট, বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স দ্যাট জ্যাক ট্রাভেলড, মানে টোটাল ডিস্টেন্স চাইছে, শুধু ডিস্টেন্স চায়নি। এখানে টোটাল ডিস্টেন্স বলতে বোঝানো হচ্ছে যে এইতে সে অফিস থেকে বাড়ি থেকে অফিসে যাবে, তার মানে 48 কিলোমিটার যাবে, আবার সে অফিস থেকে যে আবার বাড়িতে পৌঁছাবে আবার সে 48 কিলোমিটার আসবে। তাহলে টোটাল ডিস্টেন্স সে কত ট্রাভেল করছে, টোটাল ডিস্টেন্সটা চাইছে যে টোটাল সে কত ডিস্টেন্স ট্রাভেল করলো। তাহলে যাওয়ার সময় 48 গেছে, আবার ফেরত আসার সময় 48 আসছে, তার মানে টোটাল কত হবে, টোটাল কত হবে এই যে 48 গুণন 2 ইজ ইকুয়াল টু 96 হবে। 96 উত্তর, এটা কারেকশন করে নিন যে 96 হবে। একটু কারেকশন করে নিন, মানে যাওয়া এবং আসা মিলে মোট কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করতে হবে। তো সো মোট হচ্ছে 96, যাওয়া 48 আসা 48, টোটাল 96। পরেরটাতে চলে যান 14 নম্বর। চোদ্দতে কি বলতেছে যে পি স্টার্টস জগিং ফ্রম পয়েন্ট এক্স টু পয়েন্ট ওয়াই, হাফ অ্যান আওয়ার লেটার হিজ ফ্রেন্ড আর who jogs 1 mile per hour slower than twice P's rate, starts from the same point and follows the same path. If R overtakes P in 2 hours, how many miles will R have covered? এখানে বলা হচ্ছে যে পি এক্স থেকে ওয়াই পয়েন্ট পর্যন্ত দৌড় শুরু করার আধা ঘন্টা পরে তার আরেক বন্ধু আর একই পথে দৌড় শুরু করবে। তো বলতেছে যে আর এর গতিবেগ হবে পির গতিবেগের দ্বিগুণের চেয়ে 1 মাইল কম। আর এর গতিবেগ হবে পির গতিবেগ যা হবে তার চেয়ে 1 মাইল কম। তো বলতেছে যে আর রওনা হবার 2 ঘন্টা পরে যদি পি কে ওভারটেক করে, তাহলে ওই সময়ে আর কত দূরত্ব অতিক্রম করছে এটা বের করেন। খেয়াল করেন, প্রথমে যদি আমরা স্পিডের বিষয়টা খেয়াল করি, প্রথমে এখানে আমরা যদি স্পিডের বিষয়টা খেয়াল করি, বলতেছে যে পির গতিবেগ যত হবে, সো আমরা যদি ধরি যে পির গতিবেগ হচ্ছে এক্স, তাহলে আর এর গতিবেগ কত কথা বলতেছে যে পির গতিবেগ যা হবে তার দ্বিগুণের চেয়ে 1 কম। তাহলে পির গতিবেগ যদি এক্স হয়, এক্স এর দ্বিগুণ কত 2x, এইটার চেয়ে কত কম এই যে 1 কম। তার মানে গতিবেগের বিষয় ক্লিয়ার করলাম। এখন আসেন টাইমের কথা বলি, যে কার টাইম কত লাগবে,
বলতেছে যে পি যখন রওনা দিছে তার আধা ঘন্টা পরে আর রওনা দিবে। পি যখন রওনা দিছে তার আধা ঘন্টা পরে আর রওনা দিবে এবং আর রওনা দেওয়ার 2 ঘন্টার মধ্যে পিকে ওভারটেক করবে। তাহলে আমরা এখানে বুঝতেই পারছি যে আর এখানে পিকে ওভারটেক করতে 2 ঘন্টা সময় নিবে। আর পি ততক্ষণে কত ঘন্টা ট্রাভেল করবে? আপনি বলবেন যে পি যেহেতু আর এর আধা ঘন্টা আগে রওনা দিছে তাহলে 2 আর হাফ, তার মানে পি এখানে ট্রাভেল করবে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ট্রাভেল করবে, ঠিক আছে। এখন আসেন তাদের ডিস্টেন্স নিয়ে কথা বলি। ডিস্টেন্স নিয়ে কথা বলতে গেলে একটা জিনিস বলতে হয়, এটা আমরা আগেও বলছি যে ভাই একজন আরেকজনকে ওভারটেক করতেছে, তার মানে 2 জনের অতিক্রান্ত পথের দূরত্ব কি হবে? সমান হবে। অর্থাৎ এখানে এই যে পির ডিস্টেন্স এবং আর এর ডিস্টেন্স এই দুইটা কি হবে? সমান হবে, কারণ আর যেহেতু পিকে ওভারটেক করতেছে তার মানে 2 জনের ডিস্টেন্স এক না হইলে তো আর ওভারটেক করতে পারবে না, মানে একই দূরত্ব অতিক্রম না করলে তো আর ওভারটেক করা সম্ভব না। তাহলে ডিস্টেন্স মানে কি জানি? স্পিড ইনটু টাইম। তাহলে পির স্পিড কত? এই যে এক্স। পির টাইম কত? এই যে আড়াই। তার মানে পি অতিক্রম করছে কত? 2.5 এক্স মাইল পথ। আর এর স্পিড, আর এর স্পিড কত? আপনি বলবেন যে ভাইয়া আর এর স্পিড হচ্ছে 2x-1, ঠিক আছে। আর এর টাইম কত? এই যে 2। তাহলে এই যে পির অতিক্রান্ত দূরত্ব এবং আর এর অতিক্রান্ত দূরত্ব এটা কি সমান না? সমান। তাহলে এইটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? আপনি বলবেন যে 2.5x ডিভাইডে সমান সমান 2 2 4x-2। তাহলে 4x থেকে 2.5x বাদ দিলে 1.5x, এখানে কত পাবো? 2 পাবো। তাহলে x ইজ ইকুয়াল টু কত? আপনি বলবেন যে ভাই 1.5 কে আমরা লিখতে পারি 3/2, 3/2 লিখতে পারি। তাহলে x সমান সমান কত হবে? এই 2 এর সাথে গুণ হয়ে 4 হয়ে যাবে, আর নিচে কত? 3। তাহলে x এর মান কত পাওয়া যাবে? 4/3। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে আর কত ডিস্টেন্স অতিক্রম করে, তাহলে আর এর ডিস্টেন্স কত? এটা না, আর এত দূরত্ব অতিক্রম করছে না, জাস্ট x এর মানটা বসায় দেন। তাহলে 4x-2, x এর মান হচ্ছে 4/3, তাহলে 4 ইন্টু 4/3 -2, তাহলে 4 4 16/3 মাইনাস হচ্ছে 2। তাহলে এখানে 3 লসাগু করলে এখানে 16 বিয়োগ 3 দোকানে কত? 6। তার মানে হচ্ছে 10/3। 3 দিয়ে 10কে ভাগ করলে কত পাওয়া যাবে? 3.33 পাওয়া যাবে। তার মানে এই যে আর এর যে ডিস্টেন্স এটা কত হবে? 3.33 হবে। আর এর ডিস্টেন্স কত? 3.33। এটা ব্যাংকের পরীক্ষাতেও আসছে। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15তে কি বলতেছে যে রাফিয়া ran from her house to school at an average speed of 6 miles per hour and returned along the same route at an average speed of 4 miles per hour. If it took her 1 hour in total to run to the school and come back, how many minutes did it take her to run from her house to school? বলতেছে যে রাফিয়া তার বাড়ি থেকে স্কুলে যাবে 6 মাইল পার আওয়ার বেগে, আবার ফেরত আসবে 4 মাইল পার আওয়ার বেগে। তো বলতেছে যে এতে করে তার মোট সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মিনিটস ডিড ইট টেক হার টু রান ফ্রম হার হাউস টু স্কুল। তো বলতেছে যে তার বাড়ি থেকে স্কুলে যাইতে কত মিনিট সময় লাগে এটা বের করেন। বাড়ি থেকে স্কুলে যাইতে কত মিনিট সময় লাগবে এটা বের করতে হবে। খেয়াল করবেন। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? আপনি বলবেন যে জানি না। তো বাড়ি থেকে যখন স্কুলে যান, ধরে নেন যে ডি কিলোমিটার যান, কয় মাইল পার আওয়ার বেগে? 6 মাইল পার আওয়ার বেগে। আবার যখন আপনি স্কুল থেকে বাড়িতে আসেন তখন ওই ডি কিলোমিটার পথই ফেরত আসেন কত মাইল পার আওয়ার বেগে? 4 মাইল পার আওয়ার বেগে। এতে করে আপনার মোট সময় কত লাগে? বলতেছে যে 1 ঘন্টা।
এখন দেখেন 4 6 লসাগু কত 12, এখানে হচ্ছে 2d প্লাস এখানে হচ্ছে 3d ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে 5d ইজ ইকুয়াল টু 12, তাহলে d ইজ ইকুয়াল টু কত 5 2 10, 5d 12, তাহলে কত হচ্ছে 5 12 মধ্যে 5 2 10, আর থাকে হচ্ছে 2 4 5 20, তার মানে হচ্ছে 2.4, অর্থাৎ এই যে বাড়ি থেকে যে অফিসে সরি স্কুলের যে দূরত্ব সেটা কত 2.4। এখন আমাকে বলতেছে যে সে যখন বাড়ি থেকে স্কুলে যায় তখন তার সময় কত লাগে, তো বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় কত d/6 না, তাহলে এই যে d কে 6 দিয়ে ভাগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। আপনি বলবেন যে d এর মান আমরা জানি, d এর মান কত 2.4, এই 2.4 কে 6 দিয়ে ভাগ করে দেন। আপনি বলবেন যে দশমিক তোলেন, এখান থেকে দশমিক তুলে দেন, ঠিক আছে, দশমিক আমি তুলে দিলাম। দশমিক তুলে দেওয়ার ফলে নিচে আমি কত লিখতে পারি, দেখেন দশমিক না তুললেও হবে। আমরা যদি এইভাবে চিন্তা করি যে যেহেতু আমাকে মিনিট বের করতে হবে, তাহলে এখানে তো ঘন্টা বের হয়ে যাবে। তাহলে আমরা এই যে 2.4কে রেখে দিলাম, এখানে 6 গতিবেগ রেখে দিলাম, আর এখানে যেহেতু এটাকে মিনিটে কনভার্ট করব, তাই আমরা কি করব 60 দিয়ে গুণ করে দিলাম। যেহেতু মিনিট বের করতে হবে তাই ঘন্টাকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ। 6 এই 60-এর ভিতরে কতবার যাবে 10 বার যাবে। এখন 2.4-এর সাথে 10কে গুণ করলে সবাই বলতে পারবে যে উত্তর হবে 24 মিনিট, যে বাড়ি থেকে তার স্কুলে যাইতে সময় লাগবে 24 মিনিট। পরেরটাতে 16 নম্বর দেখেন। 16তে কি বলা হচ্ছে যে সানি ওয়ার্কস ফ্রম পয়েন্ট এ টু বি এট অ্যান এভারেজ স্পিড অফ 5 কিলোমিটার/আওয়ার। At what speed in kilometers per hour must Sunny walk from point B to point A so that her his average speed for the entire trip is 6 কিলোমিটার/আওয়ার। এখানে বলতেছে যে সানি 5 কিলোমিটার/আওয়ার বেগে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, তাহলে সে ঘন্টায় কত কিলোমিটার/আওয়ার বেগে পয়েন্ট বি থেকে এ তে ফেরত আসবে, যাতে করে তার গড় গতিবেগ মানে পুরো ট্রিপে পুরো জার্নিতে যাওয়া এবং আসা মিলে গড় গতিবেগ কত হয় 6 কিলোমিটার/আওয়ার হয়। ঠিক আছে, সহজ হিসাব। আমরা কি জানি যে গড় গতিবেগের সূত্র কি 2xy ডিভাইডেড x প্লাস y সমান সমান কি এভারেজ স্পিড, সমান সমান হচ্ছে এভারেজ স্পিড। তো এখানে 2 ইন্টু যাওয়ার সময়ের গতিবেগ কত 5, ফেরত আসার সময়ের গতিবেগ জানি না, ধরে নিচ্ছি y, তাহলে এখানে নিচে কত লিখতে পারি 5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত গড় গতিবেগ কত যাওয়া এবং আসা মিলে, এই যে বলে দিচ্ছে যে 6। এখন ক্যালকুলেশন করেন, 5 2 10y ইজ ইকুয়াল টু 5 6 30 প্লাস 6 আর y গুণ করলে 6y, তাহলে 10y থেকে 6y বাদ দিলে কত পাওয়া যাবে 4y পাওয়া যাবে। তাহলে 4y সমান সমান যদি 30 হয়, তাহলে আমরা এখানে কত লিখতে পারি y সমান সমান, আপনি বলবেন যে 4 দিয়ে 30কে ভাগ করলে 7.5 হয়। তাহলে এই যে আমরা ধরে নিয়েছিলাম যে ফেরত আসার সময়ে তার গতিবেগ হচ্ছে 7.5, তাহলে এই যে দেখেন উত্তর কত দেওয়া আছে 7.5 দেওয়া আছে। পরেরটাতে চলে যান, 17 নম্বর।
দেখেন 17তে কি বলতেছে যে এ বাস ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 315 কিলোমিটার at a uniform speed. If the speed of the bus were 90% of the original speed, it would have taken 2.5 hours more to cover the same distance. The original speed was what? এখানে বলা হচ্ছে যে একটা বাস 315 কিলোমিটার দ্রুত অতিক্রম করবে তার মূল গতিবেগের চেয়ে 90% গতিবেগে। একটা বাস 315 কিলোমিটার পথ অতিক্রম করবে তার যে মূল গতিবেগ অরিজিনাল যে স্পিড তার চেয়ে 90% গতিবেগে। বলতেছে যে এতে সে 2.5 ঘন্টা বেশি সময় নেয়, মানে মূল গতিবেগের 90% বেগে যদি গাড়ি চালায় তাহলে 315 কিলোমিটার পথ অতিক্রম করতে 2.5 ঘন্টা বেশি সময় লাগবে। তো জিজ্ঞাসা করছে যে মূল গতিবেগটা কত, এটা একটু বের করে দেখান। দেখেন এই 90% মানে কি? 90% মানে আমরা জানি 9/10। তাহলে এখানে এই যে অরিজিনাল স্পিড আর নিউ স্পিডের অনুপাতটা কত হবে? আপনি বলবেন যে অরিজিনাল স্পিডটা হবে হচ্ছে আমার 10 আর নতুন গতিবেগ হবে, যেহেতু মূল গতিবেগের 90%, তার মানে নতুন গতিবেগ হচ্ছে আমার 9। তাহলে এইটা যদি গতিবেগের অনুপাত হয় তাহলে টাইমের অনুপাত কত হবে? আপনি বলবেন যে ভাই এখানে ডিস্টেন্সটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ডিস্টেন্সটা সেম, কারণ আমি এই 315 কিলোমিটার পথই আমি যাব। সো ডিস্টেন্স সেম হলে স্পিড আর টাইম উল্টা হয়ে যাবে, অর্থাৎ 9:10 হয়ে যাবে, 9:10 হবে। তো এখানে আমাদেরকে বলতেছে যে আপনি যদি আপনার মূল গতিবেগে না যেয়ে তার 90% গতিবেগে যান তাহলে আপনার সময় 2.5 ঘন্টা বেশি লাগবে। এখানে আমাদের স্ক্রিনে সময় কত ঘন্টা বেশি লাগতেছে? আপনি বলবেন যে 1। আমাদের এখানে যেটা 1 প্রশ্নে সেটা কত? 2.5। তাহলে 1 সমান সমান যদি 2.5 হয় তাহলে 10 সমান সমান কত? 25। আর এই 9 সমান সমান কত? 9 × 18 5 × 45, অর্থাৎ 22.5 হবে। অর্থাৎ আপনার মূল গতিবেগ মূল সময় হচ্ছে 22.5 ঘন্টা আর নতুন সময় কত? 25 ঘন্টা। তো আমাকে বলতেছে যে আমার অরিজিনাল স্পিড কত। সো অরিজিনাল স্পিড বের করতে গেলে এই যে আমার ডিস্টেন্স 315, এই 315কে আমাকে অরিজিনাল টাইম অর্থাৎ এই যে 22.5 দিয়ে ভাগ করে দেওয়া লাগবে। তো আমরা যদি ভাগ করে দেই তাহলে এখানে লিখতে পারি 3150, কারণ নিচ থেকে দশমিক তুলে দিব। 25 দিয়ে ভাগ করলে এখানে 9 বার, 25 এখানে কতবার যাবে? 25 12 300, 25 12 300, হাতে থাকে 15, 25 12 300 না, 25 10 250, 25 2 50, 300, 25 12 300, হাতে থাকে 15, তাই না? 15 আর একটা 0, তার মানে 6 25 150। 3 দিয়ে যদি ভাগ করি, 3 এখানে 42 বার, 3 এখানে যাবে 3 বার, তাহলে 3 আবার 42-এর ভিতরে কতবার যাবে? 14 বার। তাহলে অরিজিনাল স্পিড হচ্ছে আপনার 14 কিলোমিটার প্রতি ঘন্টা। পরেরটাতে আসুন 18 নম্বর। দেখেন 18তে কি বলা হচ্ছে যে এ বাইক ট্রাভেলড টুয়াইস অ্যাজ মেনি কিলোমিটার্স ফ্রম এক্স টু ওয়াই অ্যাজ ইট ডিড ফ্রম ওয়াই টু জেড। ফ্রম এক্স টু ওয়াই দ্য বাইক এভারেজড 16 কিলোমিটার পার গ্যালন অ্যান্ড ফ্রম ওয়াই টু জেড দ্য এভারেজ কিলোমিটার পার গ্যালন। এখানে একটা জিনিস মিসিং আছে, এখানে 24 হবে, ঠিক আছে? এই যে এভারেজের পরে এখানে ওয়াই টু জেটে যাবে হচ্ছে আপনার, মানে ওয়াই থেকে জেটে যাবে হচ্ছে এই যে এভারেজের পরে হবে হচ্ছে আপনার 24 কিলোমিটার, ঠিক আছে? 24 কিলোমিটার পার গ্যালনে। তো দ্যাট দ্য বাইক অ্যাচিভড অন ইটস ট্রিপ ফ্রম এক্স থ্রু ওয়াই টু জেড। বলা হচ্ছে যে একটা
একটা বাইক, ঠিক আছে, একটা মোটর বাইক ওয়াই থেকে জেড যত দূরত্ব, এক্স থেকে ওয়াই এর দূরত্বটা হচ্ছে তার দ্বিগুণ, এবং এই বাইকটা এক্স থেকে ওয়াই পয়েন্টে যাবে আপনার 16 কিলোমিটার পার গ্যালন, আর ওয়াই থেকে জেড এই দূরত্বটা অতিক্রম করবে 24 কিলোমিটার পার গ্যালনে। তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে এক্স হতে ওয়াই এবং ওয়াই হতে জেটে যেতে এই মোটর গাড়িটা বা এই বাইকটার মানে প্রতি গ্যালনে কত কিলোমিটার যাবে, প্রতি গ্যালনে কত কিলোমিটার যাবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এরকম, যেখানে এক্স একটা পয়েন্ট, এক্স থেকে ওয়াই একটা পয়েন্ট, আবার ওয়াই থেকে জেড একটা পয়েন্ট। তো প্রশ্নে বলতেছে যে ভাই ওয়াই থেকে জেড এর দূরত্ব যত, তো ওয়াই থেকে জেড এর দূরত্বটাকে যদি আমি এ ধরি, বলতেছে যে এক্স থেকে ওয়াই এর দূরত্ব হবে তার দ্বিগুণ, তার মানে এক্স থেকে ওয়াই এর দূরত্ব কত, 2a হয়ে যাবে। তো আমাদেরকে বলা হচ্ছে যে এই এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্ট, অর্থাৎ এই 2 কিলোমিটার পথ আপনি যাবেন 16 কিলোমিটার পার গ্যালনে, আর এই যে ওয়াই থেকে জেড অর্থাৎ কিলোমিটার পথ আপনি যাবেন 24 কিলোমিটার পার গ্যালনে। তাহলে আপনার এই যে এক্স থেকে একদম জেটে, এক্স থেকে ওয়াই হয়ে একদম জেটে যেতে আপনার মানে প্রতি গ্যালনে আপনি কত কিলোমিটার যাবেন, বা বিষয়টাকে যদি আমি এইভাবে বলি যে ভাই আপনার গড় গতিবেগটা কত হবে, এটা বের করেন। গড় গতিবেগ মূল কথা, মানে প্রশ্ন পরে যা বোঝা যাচ্ছে এখানে গড় গতিবেগ বের করতে হবে, যে গড় গতিবেগ কত। তাহলে গড় গতিবেগ মানে আমরা কি জানি, গড় গতিবেগ মানে আমরা জানি হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড টোটাল টাইম। সেখানে টোটাল ডিস্টেন্স কত, এক্স থেকে জেড এর দূরত্ব কত, 2a আর a যোগ করলে কত পাবো, 3a পেয়ে যাব। এখন আসেন টোটাল টাইমটা কত, টোটাল টাইম কত। আপনারা সবাই জানেন যে টাইম কিভাবে বের করতে হয়, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম বের হবে। তাহলে এক্স থেকে ওয়াইতে যাইতে কত সময় লাগে, আপনি বলবেন যে ভাই ডিস্টেন্স টু এ, স্পিড হচ্ছে আমার 16, তাহলে এখানে টাইম কত হবে, a/8। তাহলে টাইম হচ্ছে একটার মানে এই পর্যন্ত যাইতে সময় লাগবে a/8, আর এখানে টাইম কত, এই যে a/24। তাহলে টোটাল টাইম কত হবে, আপনি বলবেন যে a/8 এর সাথে এই যে a/24 যোগ করে দেন, 8 আর 24 এর লসাগু 24, তাহলে এখানে হচ্ছে 3a প্লাস a, তার মানে হচ্ছে 4a/24, 4a/24 মানে কত, a/6। তার মানে টোটাল টাইম আমরা কত বের করছি, এই যে a/6 বের করছি। তাহলে খেয়াল করেন এই যে 3 এর সাথে এই 6 গুণন আর নিচে কত a আর a কেটে দিলে 3 6 কত হয়ে যাবে, এই যে 18 কিলোমিটার/গ্যালন হয়ে যাবে। তাহলে এই যে উত্তর কোথায় আছে, উত্তরই তো নাই, এখানে সঠিক উত্তর নাই, ঠিক আছে। এখানে খুব সম্ভবত টাইপিং মিস্টেক করছে, এখানে 18 বা সামথিং কিছু একটা হইতে পারে, মানে উত্তর হবে হচ্ছে আপনার 18, যে গড় গতিবেগ হচ্ছে 18, যে পুরো ট্রিপটাতে, এই পুরো ট্রিপে এক্স থেকে যেতে যাইতে প্রতি গ্যালনে আমি 18 কিলোমিটার যাইতে পারবো, এটাই উত্তর 18। পরেরটাতে আসেন 19 নম্বর। 19-এ কি বলা হচ্ছে যে এ বোট হ্যাজ এ ক্র্যাক ইন ইটস, এখানে হাল হবে, ঠিক আছে, এইচ হবে এখানে, ইন ইটস হাল হবে এখানে, এইচ হবে এটা, ঠিক আছে। A boat has a crack in its hull which is leaking water into the boat and could pump, which can pump the water out in 8 hours. If the boat is 168 kilometers away from the shore and the pump is running, what is the minimum speed of the boat should run at so that it can reach the shore before sinking? সহজ হিসাব, এটা আপনার এই যে গ্যাস ট্রান্সমিশন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আসছিল, এক্সিম ব্যাংকে আসছিল, ঠিক আছে। এখানে বলা হচ্ছে যে একটা নৌকায় একটা ছিদ্র আছে, ঠিক আছে, একটা নৌকায় ধরেন যে একটা ছিদ্র হয়ে গেছে, যেই ছিদ্র দিয়ে, এখানে প্রশ্ন মিসিং আছে রে ভাই,
এখানে প্রশ্ন মিসিং আছে। দাঁড়ান, আমি আপনাদেরকে প্রশ্নটা কমেন্টে দিচ্ছি, প্রশ্নটা একটু আপনারা দেখেন। দাঁড়ান, ওয়েট, এখানে এত লিখতে পারবো না, বিরক্ত লাগতেছে। আমি প্রশ্নটা কমেন্টে দিচ্ছি আপনাদেরকে, সঠিক প্রশ্নটা। ওয়েট, দেখেন তো প্রশ্নটা দেখতে পাচ্ছেন কিনা, প্রশ্নটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। দেখেন, আমি সঠিক প্রশ্নটা দিয়ে দিছি, একটু কমেন্ট বক্সটা একটু আপনারা দেখেন। কমেন্ট বক্সটা দেখেন। এখানে বলা হচ্ছে যে a boat has a crack in its hull which is leaking water into the boat and could sink the boat in 6 hours. The boat has a pump which can pump the water out in 8 hours. If the boat is 168 kilometers away from the shore and the pump is running, what is the minimum speed of the boat should run at so that it can reach the shore before sinking? এখানে বলা হচ্ছে যে একটা নৌকা, একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে কি হবে, যে দেখেন প্রশ্ন ওইটাতে তো ভুলই আছে। শিট, দাঁড়ান দাঁড়ান, ওয়েট, আমি তো পাগল নাকি? আমি প্রশ্ন আমি যেটা কপি করছি ওইটা তো ভুল প্রশ্নই। আরে a boat has a crack, না? এইবার দেখেন সঠিক প্রশ্নটা দিছি, মানে এটাতে কোনো ভুল নাই, সঠিকটা দিছি। এখানে বলা হচ্ছে যে একটা নৌকাতে একটা ছিদ্র আছে যেটা দিয়ে 6 ঘন্টায় পানি ঢুকে নৌকাটা ডুবে যেতে পারে। 6 ঘন্টায় পানি ঢুকে নৌকাটা ডুবে যেতে পারে। তার মানে আউটলেট আউটলেট যেই পাইপটা, সেটা দিয়ে 6 ঘন্টায় নৌকাটা ডুবে যাবে। এবং ওই নৌকাতে একটা পাম্প আছে, সরি এখানে ইনলেট বলতে হবে, যেহেতু পানি ঢুকতেছে, তার মানে 6 ঘন্টা পানি ঢুকলে নৌকাটা ডুবে যাবে, সো ইনলেট বলতে হবে। আর আউটলেট বলতে হবে এইটাকে, পাম্পটাকে। বলতেছে যে একটা ছিদ্র আছে যেটা দিয়ে 6 ঘন্টায় পানি ঢুকলে নৌকা ডুবে যাবে, আর আরেকটা পাম্প আছে যেটা দিয়ে 8 ঘন্টায় পানি যদি আপনি সেচে ফেলেন তাহলে নৌকাটা থেকে পানি বের করতে পারবেন, ঠিক আছে, পানি শূন্য করতে পারবেন। তো আমাদেরকে বলা হচ্ছে যে এই নৌকাটা তীর থেকে 168 কিলোমিটার দূরে অবস্থান করতেছে। তো আমাদেরকে বলা হচ্ছে যে নৌকাটার গতিবেগ সর্বনিম্ন কত হতে হবে যাতে করে নৌকাটা তীরে আসার সাথে সাথে ডুবে যায়। নৌকাটা কি করবে? তীরে আসার সাথে সাথে নৌকাটা ডুবে যাবে। কথা বুঝছেন? বলা হচ্ছে যে একটা নৌকা, একটা ছিদ্র আছে, যেই ছিদ্র দিয়ে 6 ঘন্টা ধরে যদি পানি ঢোকে নৌকাটা ডুবে যাবে। ওই নৌকাতে একটা পাম্প আছে, যেই পাম্প দিয়ে পানি সেচে ফেলে দিলে 8 ঘন্টা সময় লাগবে নৌকাটা পানি শূন্য করতে। নৌকাটা তীর থেকে 168 কিলোমিটার দূরে আছে। প্রশ্নে জিজ্ঞাসা করতেছে যে নৌকাটার গতি সর্বনিম্ন কত হতে হবে যাতে করে এইটা তীরে পৌঁছানোর সাথে সাথেই
ডুবে যাবে। ঠিক আছে, এখানে যদি আমি ভাবার্থ করি বিষয়টাকে, যে নৌকাটা তীরে পৌঁছাবে এবং নৌকাটা ডুবে যাবে, তাহলে জিজ্ঞাসা করছে যে গতিটা কত হবে, নৌকার মিনিমাম গতি কত হবে, অর্থাৎ এই 168 কিলোমিটার পথ সে কত মাইল পার আওয়ার বেগে বা কত কিলোমিটার পার আওয়ার বেগে আসবে, এটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করেন, আমরা এইভাবে চিন্তা করব, ধরেই নিচ্ছি যে টোটাল ক্যাপাসিটি মানে কি, নৌকাটাতে কত লিটার পানি উঠলে নৌকাটা ডুবে যাবে। আপনি বলবেন যে 6 আর 8-এর লসাগু করেন, 6 আর 8-এর লসাগু কত, 24। তাহলে ধরেই নিচ্ছি যে নৌকাটাতে 24 লিটার পানি উঠলে নৌকাটা ডুবে যাবে। তাহলে এই ইনলেট পাইপ অর্থাৎ 6 ঘন্টায় যদি এই 24 লিটার পানি পূর্ণ করতে চাই, তাহলে প্রতি ঘন্টায় কত লিটার পানি ঢুকবে, আপনি বলবেন যে 4×6=24, 4 লিটার পানি ঢুকবে। এরপরে বলতেছে যে 8 ঘন্টায় নৌকাটা পানি শূন্য করা যাবে। তাহলে 8 ঘন্টায় যদি 24 লিটার পানি খালি করতে পারেন, 1 ঘন্টায় কত খালি করতে পারবেন, আপনি বলবেন যে 3 লিটার খালি করতে পারবো। তাহলে খেয়াল করেন তো, প্রতি ঘন্টায় পানি ঢুকতেছে 4 লিটার, প্রতি ঘন্টায় পানি বের হচ্ছে 3 লিটার, তাহলে নৌকাতে পানি জমা হচ্ছে কত লিটার, আপনি বলবেন যে 1 লিটার পানি জমা হচ্ছে, 1 লিটার পানি জমা হচ্ছে। তাহলে নৌকাতে 24 লিটার পানি উঠলেই নৌকাটা ডুবে যাবে। তাহলে প্রতি ঘন্টায় যদি 1 লিটার করে নৌকাতে পানি জমা হয়, তাহলে 24 লিটার পানি নৌকাতে উঠতে বা নৌকাটা ডুবে যেতে কত ঘন্টা সময় লাগবে, আপনি বলবেন যে 1 দিয়ে 24কে ভাগ করে দেন, তাহলে সময় লাগবে কত, 24 ঘন্টা সময় লাগবে। তো আমাকে বের করতে হবে কি, নৌকার গতিবেগ। তো গতিবেগ মানে কি, ডিস্টেন্স ডিভাইডেড টাইম। সো ডিস্টেন্স কত, এই যে বলে দিচ্ছে 168, টাইম কত, টাইম হচ্ছে এই যে 24 ঘন্টা, কারণ নৌকাটা তীরে আসার সাথে সাথে নৌকাটা ডুবে যাবে। তো নৌকাটা ডুবে যাইতে কত সময় লাগবে, 24 ঘন্টা সময় লাগবে, কারণ প্রতি ঘন্টায় নৌকাতে 1 লিটার করে পানি জমা হচ্ছে। সো 24 লিটার পানি উঠলে নৌকাটা ডুবে যাবে, প্রতি ঘন্টায় 1 লিটার জমা হইলে 24 লিটার জমা হইতে সময় লাগবে 24 ঘন্টা। তার মানে নৌকাটা তীরে পৌঁছানোর সাথে সাথে যদি ডুবে যায়, তার মানে তীরে পৌঁছাইতে সময় লাগবে 24 ঘন্টা, এই 24 ঘন্টা পরে ডুবে যাবে। তাহলে এখানে টাইম কত হবে, 24। তাহলে 168 কিলোমিটার পথ যদি 24 ঘন্টায় পৌঁছে, তাহলে গতিবেগ কত হবে, 7×24=168, অর্থাৎ 7 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে নৌকার গতিবেগ হচ্ছে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। পরেরটাতে আসুন, 20 নম্বর। দেখেন 20-এ কি বলা হচ্ছে, যে অনিক ট্রাভেলস 35 কিলোমিটার partly at 4 কিলোমিটার per hour and partly at 5 কিলোমিটার per hour. If he covers the distance at 5 kilometer per hour, he could cover 2 kilometer more in the same time. The time taken to cover the whole distance at original rate is, বলতেছে যে একজন মানুষ 35 কিলোমিটারের একটা দূরত্ব অতিক্রম করবে। তো কিছু অংশ সে 4 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে, কিছু অংশ সে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। তো বলতেছে যে ইফ হি কাভার্স দ্য ডিস্টেন্স, যদি সে এই দূরত্বটা 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতো, যদি সে পুরো দূরত্বটাই 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতো, তাহলে সে আরো 2 কিলোমিটার পথ বেশি অতিক্রম করতে পারতো একই সময়ে। তো জিজ্ঞাসা করছে যে দ্য টাইম টেকেন টু কাভার দ্য হোল ডিস্টেন্স এট অরিজিনাল রেট ইজ, তাহলে এই পুরো দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে। এখানে প্রশ্নটা একটু বোঝার আছে। বোঝার মানে কি, যে আপনাকে বলা হচ্ছে যে 35 কিলোমিটার দূরত্ব আপনি অতিক্রম করবেন, কিছু পথ 4 কিলোমিটারে যাবেন, কিছু পথ 5 কিলোমিটারে যাবেন। তো এই যে কিছু পথ 4 আর কিছু পথ 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আপনার যত সময় আপনি যাইতে পারেন, ঠিক তত সময়ে আপনি যদি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তাহলে 35-এর চেয়ে 2 কিলোমিটার বেশি যাইতে পারবেন। তো আপনাকে এখন জিজ্ঞাসা করতেছে যে তাহলে এই যে নতুন দূরত্ব, আগে আপনি 35 যাইতেন, এখন আপনি 2 বেশি যাইতে পারবেন, তাহলে এই যে নতুন দূরত্ব 37 কিলোমিটার পথ, আপনি যদি এই যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে যান, তাহলে কত সময় লাগবে, এইটা জিজ্ঞাসা করছে। যে দ্য টাইম টেকেন টু কাভার দ্য হোল ডিস্টেন্স,
এখানে হোল ডিস্টেন্স বলতে বোঝানো হচ্ছে এই 37 কিলোমিটারকে অ্যাট অরিজিনাল রেট। অরিজিনাল রেট মিনস হচ্ছে এই যে নতুন গতিবেগটা অর্থাৎ 5 কিলোমিটারটা। অর্থাৎ এই 37 কিলোমিটার পথ যদি আপনি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যান তাহলে কত সময় লাগবে? তাহলে টাইম মানে কি? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 37। স্পিড কত? এই যে 5। 5 দিয়ে 37কে ভাগ করা যায় না, আমরা এটা মিনিটে কনভার্ট করে নিব। তার জন্য প্রথমে 60 দিয়ে গুণ করব। 5 এটার ভিতরে 12 বার যাবে, তাহলে 37 12তে কত? 37 10 370, 37 দুগুণ 74, তার মানে কত হয়ে যাবে? 4, 7 7 14, 4 হাত থেকে 1, 3 রেখে 4, 444 মিনিট হয়। এই 444 মিনিটকে এখন ঘন্টায় কনভার্ট করেন। আপনি বলবেন যে ভাই 7 ঘন্টা মানে হচ্ছে 420 মিনিট, তাহলে এখানে আছে 444 মিনিট, তাহলে এই 444 মিনিটকে আমরা বলতে পারি 7 ঘন্টা 24 মিনিট। যে এই পুরো 37 কিলোমিটার পথ যদি আমি 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাই তাহলে 444 মিনিট বা 7 ঘন্টা 24 মিনিট সময় লাগবে। এই 7 ঘন্টা 24 মিনিট হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমাদের টাইম ডিস্টেন্স স্পিডের ক্লাস শেষ, 4টা ক্লাস। আমরা নেক্সট ক্লাস পড়ব হচ্ছে ভেন ডায়াগ্রাম অ্যান্ড সেট। সেটের একটা ক্লাস হবে, তারপরে আমরা আস্তে আস্তে নাম্বার সিস্টেমের দিকে চলে যাব। নাম্বার সিস্টেমের আগে কিছু অধ্যায়গুলো পড়তে হবে, কয়েকটা অধ্যায় পড়তে হবে। ফ্র্যাকশন ট্র্যাকশন যা আছে, স্কোয়ার রুট কিউব রুট যা আছে, এগুলা পড়ে তারপরে আমরা নাম্বার সিস্টেমে চলে যাব। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।